তোমাকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই ফাইলগুলো কি তুমি নিজে ঠিক করেছো, নাকি তোমার জুনিয়রদের উপর চাপিয়ে দিয়েছো? আমি বলেছিলাম খুব জরুরি ফাইলগুলো আমাকে যেন জিজু ছাড়া অন্য কেউ না দেয়, আর তুমি যখন এনেছো নিশ্চয়ই এখানে কোনো না কোনো ভুল থাকবে। সিজু কোনো উত্তর না দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভাবান্তর নেই। কি হলো, মুখে কি কুলু পেটেছো নাকি? কথা বলছো না কেন? আমার প্রশ্নের জবাব দাও। ঈশিতার কণ্ঠস্বর আরও চড়ল। তোমাকে কাজটা কি ঠিকমতো করতে শেখানো হয়নি, নাকি তুমি ইচ্ছে করে সবগুলো গোলমাল করে দাও? তোমার মতো একজন অকর্মার জন্য আমার কোম্পানি প্রতিদিন লস গুনছে, জানো তুমি? এই যে আমাদের এই নতুন প্রোডাক্টটা, এটা তোমার জন্য পিছিয়ে আছে। বিশ্বাস করো, জাস্ট গেট আউট। তোমার মুখ দেখতে আমার আর ভালো লাগছে না। ঈশিতার কথায় বোর্ডের সবাই চুপ করে গেল। সিজু শান্তভাবে ফাইলগুলো টেবিলে রাখল। তার চোখে সেই মুহূর্তেও এক অদ্ভুত চাপা হাসির ঝলক দেখা গেল, যা ঈশিতার ক্ষুব্ধ চোখ এড়িয়ে গেল। সিজু ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পর ঈশিতা একটা লম্বা শ্বাস নিল। উফ, এই ছেলেটা আমার রক্ত গরম করে দেয়। ওর মতো একজন মানুষ আমার কোম্পানিতে কিভাবে টিকে আছে সেইটা আমি ভেবে পাই না। আমি ওকে কয়েকবার সুযোগ দিয়েছি, কিন্তু ও কি কোনো কাজের না। কি বুঝতে পারছেন না তো কেন সিজুকে এভাবে ধমকানো হচ্ছে? বেচারা সিজু এসেছিল কিছু ফাইল নিয়ে। আজ ঈশিতা কর্পোরেশনের বোর্ড মিটিং। কাঁচের বিশাল দেয়াল ভেদ করে সকালের নরম আলো ঝলমল করছিল শহরের বুকে। ঈশিতার বিলাসবহুল অফিস কক্ষের দীর্ঘ টেবিল ঘিরে বসেছিল কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা। তাদের সবার চোখে মুখে চাপা উত্তেজনা, কারণ সিইও ঈশিতা চৌধুরী বরাবরই তার মেজাজ আর পারফেকশনের জন্য পরিচিত। সে যখন তীক্ষ্ণ চোখে ফাইলগুলো দেখছিল, তার ভুরুতে একটা ভাঁজ স্পষ্ট। হঠাৎ দরজায় টোকা পড়ল। ঈশিতা এবার স্বর উঁচিয়ে বলল, ভেতরে আসুন। ধীর পায়ে সিজু প্রবেশ করল। তার পরনে সাধারণ নীল শার্ট আর কালো প্যান্ট। এলোমেলো চুলগুলো কপালের উপর এসে পড়েছে, আর চোখে একটা অদ্ভুত শান্ত ভাব। হাতে কিছু ফাইল। সে কোনো কথা না বলে টেবিলে ফাইলগুলো রাখার জন্য এগিয়ে গেল। ঈশিতা চোখ তুলে তাকালো। তার চোখ দুটো যেন স্ক্যানার। এক পলকে সুজুকে দেখে তার মেজাজ সপ্তমে উঠল। টেবিলের উপর রাখা ফাইলগুলো তার বিরক্তির কারণ হলো। অফিসের সবচেয়ে আনাড়ি এমপ্লয়িটা আবার কোন ফাইল নিয়ে এলো? তারপরে তো বেচারা সিজু ওই কথাগুলো শুনল। পরের কয়েকদিন সিজু যেন ঈশিতার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। কখনো কফির কাপ নিয়ে ঈশিতার সামনে হাজির হয়, কখনো ফাইল দিতে এসে অদ্ভুত কথা বলে চলে যায়। ঈশিতা তাকে দেখলে তার রক্ত গরম হয়ে যেত। একদিন সিজু ঈশিতার কেবিনের সামনে দিয়ে যাচ্ছিল। ঈশিতা ফোন হাতে কারোর সঙ্গে কথা বলছিল। তুমি কি পাগল নাকি? এই ডিলটা কি করে হাতছাড়া হলো? আমাকে জবাব দাও। আমি এটা মানতে পারছি না। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঈশিতা প্রায় চিৎকার করে ফোনটা নামিয়ে রাখলো। ঠিক তখনই সিজু কেবিনের সামনে এসে দাঁড়ালো। সিজু হাতে ফাইল নিয়ে বলল, ম্যাডাম, কিছু পেপারস। ঈশিতা সিজুকে দেখে আরও রেগে গেল। তোমার আর কোনো কাজ নেই? যখন তখন আমার কেবিনের সামনে এসে দাঁড়াও কেন? তুমি কি আমার ব্যক্তিগত জীবন নিয়েও এখন উকিঝুঁকি মারবে নাকি? এটা অফিস, বাড়ি নয়। সামান্য আদব কায়দা পর্যন্ত তোমার নেই, তাই না? সিজু এবার হাসলো। তার হাসিটা ঈশিতার কাছে কেমন যেন তাচ্ছিল্যের মনে হলো। ম্যাডাম, আমি তো শুধু আমার কাজটাই করছি, পেপারসগুলো পৌঁছে দিচ্ছিলাম। আর আদব কায়দা সে তো বড়লোকদের বাড়িতে শেখানো হয়, আমাদের মতো গরিবদের নয়। তার কণ্ঠে বিন্দুমাত্র অনুতাপ নেই। ঈশিতা থমকে গেল। সিজুর এই সরাসরি কথা বলার ভঙ্গি তাকে অবাক করলো। ঈশিতা দাঁতে দাঁত চেপে বলল, তোমার এত সাহস? তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? তোমার কি চাকরি হারানোর ভয় নেই? আমি চাইলে এক্ষুনি তোমাকে বের করে দিতে পারি, জানো? সেটা তো ম্যাডাম আপনার ইচ্ছা। আপনার মতো একজন সিইও এর কাছে একটা সাধারণ কর্মচারী থাকা না থাকা সমানই। সিজু আবার হালকা হেসে বলল, তবে একটা কথা বলি ম্যাডাম, এত রাগ করলে হার্ট অ্যাটাক হতে পারে। একটু শান্ত থাকার চেষ্টা করুন। ডিল হাতছাড়া হলে পরের বার ভালো করে নিন, এই তো। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার রুম থেকে। সিজু আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে হাসি মুখে চলে গেল। ঈশিতার আগেই কাঁপতে লাগলো। এই ছেলেটা আমাকে এমনভাবে অপমান করছে কেন? একটা অ্যাকশন তো নিতেই হবে। সে আগে কখনো এরকম অপমান সহ্য করেনি, কিন্তু অদ্ভুত ব্যাপার, সিজুর এই আচরণ, তার মুখের উপর কথা বলার ধৃষ্টতা ঈশিতার মনে এক ধরনের অদ্ভুত কৌতূহল তৈরি করলো। সিজুর শান্ত চোখ আর সে অদ্ভুত হাসিটা ঈশিতার মনে ঘুরপাক খেতে লাগলো। ছেলেটার উপর কোনো অ্যাকশন নিতেও খারাপ লাগে। কেমন শান্ত ছেলেটা।
কয়েকদিন পর ঈশিতা তার ব্যক্তিগত ড্রাইভারকে ছুটি দিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরছিল। শহরের ব্যস্ত রাস্তা। হঠাৎ তার গাড়ির চাকা পাংচার হয়ে গেল। ঈশিতা বিরক্তি নিয়ে গাড়ি থেকে নামলো। তার হাতে ফোন, কিন্তু নেটওয়ার্ক নেই। সে চারপাশে তাকিয়ে সাহায্যের জন্য কাউকে খুঁজছিল। এমন সময় একটা বাইক এসে তার পাশে থামলো। হেলমেট পরা একজন বাইক থেকে নামলো। ঈশিতা বিরক্ত চোখে তাকালো। বাইকার প্রশ্ন করলো, ম্যাডাম কোনো সমস্যা হয়েছে নাকি? ঈশিতা বাইকারকে দেখে চমকে উঠল। এটা সিজু। তার পরনে এসে একই সাধারণ পোশাক। ঈশিতা কড়া চোখে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো? আমাকে ফলো করছো নাকি? সিজু হেলমেট খুলল। তার ঠোঁটের কোণে সেই চেনা হাসি। না ম্যাডাম, আমি তো আমার বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু আপনার গাড়ির এই অবস্থা দেখে মনে হলো আপনি নিশ্চয়ই বিপদে পড়েছেন। একজন সহকর্মী হিসেবে সাহায্য করাটা তো আমার দায়িত্ব নাকি? তোমার সাহায্য আমার দরকার নেই, তুমি চলে যাও। ঈশিতা এক প্রকার ধমকে উঠল। ম্যাডাম, সমস্যা তো আপনার, আর আপনিই মানছেন না। দেখুন, এই গাড়ির চাকা পাঞ্চার হয়েছে। এই নির্জন রাস্তায় রাতে আপনার পক্ষে একা যাওয়া কঠিন। সিজু শান্তভাবে বলল, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি, অন্তত মেকানিকের খোঁজ করে দিতে পারি। আর তাছাড়া এলাকাটা গুন্ডা মাফিয়া দিয়ে ভরা, বিপদ হয়তো আরও বাড়বে। কি গুন্ডা? হাহ, আমার সাথে গুন্ডারা লাগতে আসবে? আমি ঈশিতা চৌধুরী, আমার সাথে কে গুন্ডামি করতে আসবে? ঠিক আছে ম্যাডাম, তাহলে চললাম, বাই। সিজু চলে যেতে লাগলো। ঈশিতা ভাবছে আশেপাশে কেউ নেই। আর গুন্ডা মাফিয়াদের কথা শুনে মুখে পটর পটর করলেও মনে একটা ভয় কাজ করছে। সে এত অহংকারী হলেও বুঝতে পারছিল এই মুহূর্তে তার সাহায্য দরকার। জিজুর কথা যুক্তি আছে, আর এখন আমার সাহায্যের প্রয়োজন। এই শোনো। ততক্ষণে সিজু কিছুটা দূরে চলে গেছে। ঈশিতার গলা শুনে ঘুরে আসলো। কি হলো ম্যাডাম, আবার ডাকলেন কেন? তুমি কি ভারী বাজে ছেলে! আমি একটা মেয়ে মানুষ, উপর থেকে তোমার বস, বিপদে পড়েছি, আর তুমি আমাকে এভাবে রেখে চলে যাচ্ছ? ম্যাডাম, আপনি নিজেই বললেন চলে যেতে, তাই। ঠিক আছে, যা করার করো, কিন্তু মনে রাখবে আমি তোমার কাছে কোনো কৃতজ্ঞতা দেখাবো না। ঈশিতা বিরক্তির সাথে বলল। সিজু হাসলো। কৃতজ্ঞতার কি আছে ম্যাডাম? আমি তো শুধু একজন অসহায় মানুষকে সাহায্য করছি, এই তো। সিজু এরপর তার ফোন বের করে কাউকে ফোন করলো। কয়েক মিনিটের মধ্যে একটা মেকানিক ভ্যান চলে এলো। মেকানিক যখন চাকা ঠিক করছিল, ঈশিতা গাড়ির সামনে দাঁড়িয়েছিল, আর সিজু তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোন দেখছিল। ঈশিতা সিজুকে প্রশ্ন করলো, তোমার কি আর কোনো কাজ নেই নাকি? এভাবে দাঁড়িয়ে আছো কেন? হুম। কাজ তো আমার অনেক ম্যাডাম, কিন্তু আপনার গাড়ির চাকা ঠিক না হওয়া পর্যন্ত আমি যাব না। যদি আপনার আবার কোনো সমস্যা হয়। ঈশিতা তার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। সিজুর এই অপ্রত্যাশিত সাহায্য এবং তার ঠাট্টা মিশ্রিত কথাগুলো ঈশিতার মনে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। তার মনে হলো, এই ছেলেটা কেবল একজন অপদস্থ কর্মচারী নয়, এর ভিতর আরও অনেক কিছু আছে যা আমি বুঝতে পারছি না। মেকানিক গাড়ি ঠিক করে দিতে ঈশিতা দ্রুত সিজুকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। যদিও তার মনে সিজুর জন্য এক অদ্ভুত চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পর শহরের এক গোপন জায়গায় একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সিজু প্রবেশ করল। তার মুখে সেই সাধারণ ছাপ নেই, এখন তার চোখে দৃঢ়তা আর আত্মবিশ্বাস। অ্যাপার্টমেন্টের ভেতরটা অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। আহ, কতদিন পর আসলাম আমার স্বপ্নের গঠিতে। সে তার ল্যাপটপ খুলল। স্ক্রিনে কিছু জটিল কোড, গ্রাফিক্স আর বিভিন্ন দেশের স্টক মার্কেটের ওঠানামা দেখা গেল। সে তখনও একজন সাধারণ কর্মচারী নয়, একজন রহস্যময় বিজনেসম্যান যার এক ভিন্ন পরিচয় রয়েছে, যেটা গল্পের ধাপে ধাপে আপনারা বুঝতে পারবেন। সিজু তার ল্যাপটপে কিছু কাজ করে একটা সিকিউরড ভিডিও কল করলো। স্ক্রিনে একজন অচেনা গভীর কণ্ঠে কথা বলা ব্যক্তির মুখ ভেসে উঠল। মিস্টার শিকদার, আমার দেওয়া সর্বশেষ তথ্যগুলো কি আপনার কাছে পৌঁছেছে? সিজুর কণ্ঠে পেশাদারি দৃঢ়তা। অপর প্রান্ত থেকে উত্তর এলো, হ্যাঁ মিস্টার সিজু, তুমি যেমনটি চেয়েছিলে সব তথ্য হাতে পেয়েছি। এখন কেবল সেই মুহূর্তের অপেক্ষা যখন আমরা আঘাত হানব। সিজু মৃদু হাসল। তার চোখে ফুটে উঠল এক শীতল চাতুর্য। খুব শীঘ্রই সেই মুহূর্ত আসবে। তার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। সে হয়তো ভাবে আমার মতো সাধারণ মানুষের সাথে প্রতারণা করা খুবই সহজ, কিন্তু সে জানে না এই খেলার আসল চালটা আমিই চালছি। সে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে ফুটে উঠল গভীর এক প্রতিশোধের আগুন, যা এতদিন ছদ্মবেশের আড়ালে লুকিয়েছিল। ঈশিতা কর্পোরেশনের কাঁচের কেবিনের স্বচ্ছ দেয়াল থেকে ঈশিতা প্রায়ই সিজুকে তার ডেস্কে কাজ করতে দেখত। সিজুর শান্তভাব এবং অফিসের জটিল সমস্যাগুলো সহজে সমাধান করার ক্ষমতা ঈশিতাকে অবাক করত। প্রথমে কাকতালীয় মনে হলেও ঈশিতার মনে হতো, সিজুর মধ্যে এমন কিছু আছে যেটা আমি সরাসরি দেখতে পারছি না। কে এই ছেলে?
তার হাবভাব চলাফেরা তো সাধারণ কোনো এমপ্লয়ের মতো নয়। একদিন কোম্পানির নতুন সফটওয়্যারের বড় ত্রুটি দেখা দিলে আইটি ডিপার্টমেন্টের সেরা ইঞ্জিনিয়াররাও সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছিল। ঈশিতা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এবং দেখল সিজু চুপচাপ কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ঈশিতার থাকতে না পেরে আইডি হেডকে ডেকে বলল, কি হচ্ছে এসব? এত ছোট একটা সমস্যার সমাধান করতে তোমাদের এত সময় লাগছে কেন? আমার কোম্পানির ক্ষতি হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো না? আইডি হেড মাথা নিচু করে বলল, ম্যাডাম, এটা সহজ সমস্যা নয়। আমাদের সেরা ডেভেলপাররা চেষ্টা করছে, কিন্তু এর উৎস খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই সিজু ধীর পায়ে এগিয়ে এলো। ম্যাডাম, আমি কি একবার দেখতে পারি? তার কণ্ঠে বিন্দুমাত্র জড়তা নেই। ঈশিতা চোখ কপালে তুলে তাকালো। তুমি? তোমার আবার কি দরকার এখানে? যা তোমার বোঝার কথা নয় সেখানে নাক গলাতে এসেছো কেন? যাও, নিজের কাজ করো গিয়ে। সিজু মুচকি হাসলো। ম্যাডাম, কাজ তো আমার কিছু নেই এখন। আর আপনার আইটি টিম যখন পারছে না, তখন আমি যদি একটু চেষ্টা করি, ক্ষতি কী হবে? বড়জোর ব্যর্থ হব, তাই না? তুমি জানো এটা কত বড় সমস্যা? তোমার চিন্তাধারারও বাহিরে। এসব তুমি বুঝবে না। ম্যাডাম, একবার সুযোগটা তো দিন। ডেস্কে ছোট্ট একটা ল্যাপটপ চালাও, আর এখন এত বড় একটা সমস্যার সমাধান করতে এসেছে। শোনো, এটা তোমার যোগ্যতার বাহিরে। ম্যাডাম, রাগ করতেন কেন? প্লিজ একবার আমাকে চেষ্টা করতে দিন। আমি জানি আমি এটার যোগ্যতার বাইরে। ঈশিতার আগে ফুঁসছিল, কিন্তু কোথাও একটা কৌতূহল তাকে আটকালো। ঠিক আছে, দেখো, তবে যদি উল্টো কোনো ক্ষতি হয় তাহলে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। সিজু কম্পিউটারের সামনে গিয়ে বসলো। তার হাতগুলো দ্রুত কিবোর্ডের উপর চলতে লাগলো। 10 মিনিটের মধ্যে স্ক্রিনে জটিল কোডগুলো সহজ হয়ে আসতে লাগলো। আইটি টিমের সদস্যরা অবাক হয়ে দেখল সিজু এমন একটা বাগ খুঁজে বের করেছে যা তাদের চোখে পড়েনি। একজন ইঞ্জিনিয়ার ফিসফিস করে বলল, আরে, এই লোকটা কিভাবে করলো? সিজু কম্পিউটার থেকে উঠে দাঁড়ালো। ম্যাডাম, সফটওয়্যার ঠিক হয়ে গেছে, চেক করে দেখেন। ঈশিতা বিশ্বাস করতে পারছিল না, তার চোখে মুখে বিস্ময়। কিভাবে করলে তুমি এটা? এই সমস্যা তো আমাদের সেরা ইঞ্জিনিয়াররাও সমাধান করতে পারলো না। সিজু তার সে ফোকলা দাঁতের হাসি হাসলো। ম্যাডাম, আমি তো শুধু একটা সাধারণ কর্মী, তবে মাঝে মাঝে সাধারণ মানুষও অসাধারণ কাজ করে ফেলে। এবার বুঝতে পারলেন তো? ঈশিতা কোনো উত্তর দিতে পারল না। তার চোখে একরাশ বিরক্তি থাকলেও মনের গভীরে সিজুর প্রতি এক ধরনের প্রশংসা তৈরি হলো। সে প্রকাশ্যে বলতে পারল না, যাও, নিজের ডেস্কে ফিরে যাও। আর হ্যাঁ, পরের বার এমন কিছু করার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবে। সিজু মাথা ঝাঁকিয়ে চলে গেল। ঈশিতা তাকে চলে যেতে দেখল। তার মনে হতে লাগলো, এই ছেলেটা যেন এক রহস্যের ভাণ্ডার। আমি তাকে যতই অপমান করি ততই আমার মনে জায়গা করে নেয় কোনো না কোনো কাজ দিয়ে। উফ, অদ্ভুত লোক একটা। সিজুর এই অদ্ভুত আচরণ, তার আত্মবিশ্বাসী হাসি ঈশিতার অহংকারী মনে এক অন্যরকম টান তৈরি করছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। ঈশিতা অফিসে অতিরিক্ত কাজ শেষ করে রাত 10টায় বের হলো। তার ড্রাইভার ছুটি নিয়েছিল, তাই সে নিজে গাড়ি ড্রাইভ করছিল। শহরের একটা অপেক্ষাকৃত নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল ঈশিতা। রাস্তার দুপাশে বড় বড় গাছ আর পুরনো বাড়ি। হঠাৎ তার গাড়ির সামনে দুটি বাইক এসে থামল। 3 জন লোক বাইক থেকে নেমে দ্রুত ঈশিতার গাড়ির দরজা খুলল। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা। একজন মোটা গলায় ধমকে উঠল, গাড়ির চাবি দে, যা আছে সব বের কর। ঈশিতা আতঙ্কিত হয়ে উঠল। সে কোনো মতে গাড়ির চাবি ছুঁড়ে দিল। ছিনতাইকারীরা ভেতরে হাত ঢুকিয়ে তার ব্যাগ টেনে বের করার চেষ্টা করল। ঈশিতা প্রাণপণে ব্যাগ আঁকড়ে ধরল। ঈশিতা চিৎকার করে উঠল, ছাড়, আমার ব্যাগ ছাড়ো। বেশি চেঁচাবি না, ছুরি ঢুকিয়ে দেবো, চুপচাপ সব দিয়ে দে। একজন ছিনতাইকারী তার দিকে ছুরি তাক করল। ঈশিতার সারা শরীরে কাঁপন ধরল। সে প্রায় নিশ্চিত ছিল আজ তার শেষ দিন। ঠিক তখনই একটা কালো ছায়া বিদ্যুতের গতিতে ছিনতাইকারীদের উপর ঝাঁপিয়ে পড়ল। সিজু, সে কোত্থেকে যেন এসে পড়েছে। মুহূর্তের মধ্যে সে এক ছিনতাইকারীকে ধরে মাটিতে ফেলে দিল। অন্য একজন সিজুর দিকে তেড়ে এলো। এই, তোর এত সাহস? তোকে আজ শেষ করে ফেলবো। সিজু ক্ষিপ্র হাতে তাকে কষে ঘুষি মারল। লোকটা ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল। ঈশিতা হতবাক হয়ে দেখল তার সাধারণ কর্মচারী সিজু একাই 3টা দুষ্কৃতিকারীর মোকাবেলা করছে। সিজুর প্রতিটি চাল অত্যন্ত দ্রুত এবং নিখুঁত। তার মধ্যে সেই শান্ত ভাবটা নেই। এখন তার চোখে এক উন্মত্ততা, এক পেশাদার যোদ্ধার মতন ক্ষিপ্রতা। হঠাৎ সিজুর মনে পড়ে গেল কয়েক মাস আগের কথা। যেই কারণে আজ আমি বাড়ি ছাড়া, আমার অডেল সাম্রাজ্য ছেড়ে এই ছদ্মবেশী রূপ নিলাম। আবার আমি সেটাই কেন করছি? ওহ সিজু, এখনো সব ভাবলে চলবে না। এখন ম্যাডামকে বাঁচাতে হবে। কেমন সিজু?
একজন ছিনতাইকারী ছুরি নিয়ে সিজুর দিকে ছুটে আসছিল। সিজু এক লাফে তার হাত থেকে ছুরি ছিনিয়ে নিল এবং 1 সেকেন্ডের মধ্যে তাকে মাটিতে ফেলে দিল। তারপর সিজু আরেকজনকে ধরে দেয়ালের সাথে সজোরে ধাক্কা দিল। লোকটা যন্ত্রণায় কুকড়ে উঠল। ছিনতাইকারীরা সিজুর এমন রূপে ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল এই লোকটা সাধারণ কেউ নয়। একজন চিৎকার করে উঠল, এই পালা এই লোকটা পাগলা, এখানে থাকলে আমাদেরকে একেবারেই মেরে ফেলবে। মুহূর্তের মধ্যে বাইক স্টার্ট দিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। সিজু হাঁপাতে হাঁপাতে ঈশিতার গাড়ির দিকে এলো। ঈশিতা তখনও ভয়ে কাঁপছিল। ম্যাডাম আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো? সিজু তার ফোকলা দাঁতের সে চেনা হাসি হাসল। ঈশিতা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সিজুর মুখটা ঘামে ভেজা, কপালে কিছুটা আঘাতের চিহ্ন। ঈশিতা ফিসফিস করে বলল, তুমি তুমি এখানে কি করছো? তার মনে হতে লাগলো এটা স্বপ্ন নাকি বাস্তব। ম্যাডাম আপনার মতো প্রভাবশালী এত সুন্দরী মেয়ের রাস্তায় একা বাইর হলে এমন বিপদ হবেই আমি জানতাম, তাই পিছু নিয়েছিলাম। সিজু ঠাট্টা করে বলল, তার মুখে সে পরিচিত ব্যঙ্গাত্মক হাসি। ভাবছিলাম কখন একটু নাটকীয় প্রবেশ করব, যাক পারলাম। ঈশিতা তাকে বিশ্বাস করতে পারছিল না। সে রাগে ভয়ে আর বিস্ময়ে কাঁপছিল। পিছু নিয়েছিলে মানে কি? তুমি কি আমাকে ফলো করো নাকি? ছি, কি নোংরা মানসিকতা তোমার। সিজু হেসে বলল, আরে ম্যাডাম ফলো কেন করব? আমি তো আসলে অন্য একটা কাজে যাচ্ছিলাম। হঠাৎ আপনার গাড়িটা দেখে মনে হলো আপনি নিশ্চয়ই কোনো ঝামেলায় আছেন। আর কি করব, নিজের গরিব চোখে এমন সুন্দরী মানুষকে বিপদে দেখলে আর চুপ থাকতে পারে না, তাই একটু অ্যাকশন দেখাতে হলো আর কি। ঈশিতা রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নামলো। তার সারা শরীরে তখনও ভয়ের রেশ। সিজু দেখলো ঈশিতার হাত থেকে রক্ত পড়ছে। বোধহয় ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির সময় লেগেছে। আপনার হাত থেকে রক্ত পড়ছে ম্যাডাম, চলুন হাসপাতালে যাই। ঈশিতা এক ঝলক সিজুর দিকে তাকালো। তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। এই লোকটাকে আমি ঘৃণা করি, সারাক্ষণ অপমান করি, কিন্তু বিপদের মুহূর্তে আমাকে বাঁচিয়েও দিয়েছে, আবার এখন আমার খেয়ালও রাখছে। ঈশিতার অহংকার সত্ত্বেও তার মনে সিজুর প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি হচ্ছিল। সে নীরবে সিজুর দিকে হাত বাড়ালো। সিজু তাকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে চলল। হাসপাতালের ইমার্জেন্সি রুমে ঈশিতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো। তার হাতে সামান্য আঘাত ছিল। সিজু বাইরে বসেছিল। ঈশিতার মাথায় তখনও সিজুর অ্যাকশন দৃশ্যটা ঘুরছিল। সে তখন ভাবছিল, এই সাধারণ এমপ্লয়ি এত শক্তিশালী কিভাবে হলো? তার পরিচয় কি কেবল একজন সামান্য অফিসের কর্মী, নাকি এর মাঝে অন্য কিছু? কিছুক্ষণ পর ডাক্তার ঈশিতাকে ছেড়ে দিলেন। ঈশিতা কেবিনের বাইরে এসে দেখল সিজু এখনও বসে আছে। সিজু তাকে দেখে উঠে দাঁড়ালো। আপনি ঠিক আছেন ম্যাডাম? বেশি লেগেছে নাকি? তার কণ্ঠে এক ধরনের উদ্বেগ। ঈশিতা তার আহত হাতটা ধরে বলল, হ্যাঁ ঠিক আছে, তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি এখন যেতে পারো। কষ্ট আবার কিসের ম্যাডাম? আপনি সুস্থ হয়েছেন, এটাই তো আমার জন্য যথেষ্ট। আসলে কি জানেন, এত সুন্দরী মহিলাকে আমি বিপদে ফেলে যেতে পারতাম না। তোমার এত কথা বলার দরকার নেই। যাই হোক, তুমি বাঁচিয়েছ ভালো, কিন্তু তোমার মতো লোক আমার পাশে বসার যোগ্য না। তোমাকে দেখলে আমার কেমন যেন লাগে। সিজু তার ফোকলা দাঁতের হাসি হাসলো, যা ঈশিতার রাগ আরও বাড়িয়ে দিল। আমিও তো ভাবছি এত সুন্দর মানুষকে আমি কেন বাঁচালাম, কি আর করার, কপালের দোষ। ভাগ্যচক্রে আপনার মতো একজন অহংকারী মানুষের জীবন বাঁচিয়ে ফেললাম। তোমার মুখে এত বড় বড় কথা, সাহস তো কম না। এত বকবক করো কেন? বেশি উল্টাপাল্টা কথা বললে চাকরি থেকে আউট করে দেব। করে দিন না ম্যাডাম, আমি তো সবসময় আপনার অপমানের জন্য প্রস্তুত থাকি। তাছাড়া আমি এখানে রুগীকে নিয়ে এসেছি, সুস্থ হলে এখান থেকেও চলে যাব। ঈশিতা সিজুর প্রতিটি কথায় রেগে গেলেও কোথাও যেন কিছু একটা উপভোগ করছিল। সিজুর মুখের এই তীক্ষ্ণ কথাগুলোই যেন তাকে হাসাচ্ছিল। এই ঘটনার পর ঈশিতার মনে সিজুর প্রতি এক প্রচ্ছন্ন আকর্ষণ অনুভব করতে শুরু করে। সে তা স্বীকার করতে চায় না, কিন্তু তার মনের ভেতরে সিজুর জন্য একটা নরম জায়গা তৈরি হচ্ছিল। সিজুর সাহসিকতা, তার অদ্ভুত ব্যক্তিত্ব সবকিছু মিলে ঈশিতার মনে একটা অন্যরকম ছাপ ফেলেছিল। সে ভাবতে লাগলো, এই ছেলেটা সত্যি এক রহস্যময় চরিত্র। সিজু ঈশিতাকে বাড়ি পৌঁছে দিল। গাড়ি থেকে নেমে ঈশিতা এক মুহূর্তের জন্য সিজুর দিকে তাকালো। সিজু তার দিকে তাকিয়ে হাসছিল। ঈশিতা কিছু না বলে দ্রুত ঘরে ঢুকে গেল, কিন্তু সিজুর সে হাসিটা তার চোখে ভাসছিল। তার মনে হতে লাগলো তার জীবনটা সিজুর আগমন এক নতুন মোড় নিচ্ছে, কিন্তু কেউই জানে না তাদের সাথে কি হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। এভাবে চলতে থাকলো অনেক দিন। সিজুর এই কোম্পানিতে 2 বছর হয়ে গেল। ঈশিতা কর্পোরেশনের বোর্ডরুমের ভেতর থমথমে নীরবতা।
আজ সকাল থেকে অফিসের পরিবেশ ভারী হয়ে আছে। কোম্পানির একটা বড় প্রজেক্ট যা থেকে বিপুল লাভের আশা করা হয়েছিল তা হঠাৎ বিশাল লোকসানের মুখে পড়েছে। শুধু লোকসান নয়, মনে হচ্ছে কেউ যেন ইচ্ছাকৃতভাবে কোম্পানির গোপন তথ্য ফাঁস করে এই ক্ষতি ঘটিয়েছে। ঈশিতার মুখ কঠিন, তার চোখে চিন্তা রেখা। অফিসের নিরাপত্তা রক্ষীরা একজন কর্মচারীকে ধরে নিয়ে গেল। সে কর্মচারী কাঁপতে কাঁপতে বোর্ডের সামনে দাঁড়ালো। ঈশিতার কণ্ঠস্বর শীতল। বলো, তুমি কি দেখেছো? লোকটা ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, আমি সেদিন রাতে শিজুকে সার্ভার রুমে দেখেছিলাম। সে কিছু ফাইল পেনড্রাইভে নিচ্ছিল। আমি ভয়ে কিছু বলতে পারিনি। ঈশিতার চোখ বড় বড় হয়ে গেল। সিজু, না, এটা হতে পারে না। তার মনে সিজুর প্রতি সেই পুরনো বিরক্তি থাকলেও তার সাহসিকতা আর বুদ্ধিমত্তা ঈশিতার মনে একটা ভিন্ন জায়গা করে নিয়েছে। সে বিশ্বাস করতে পারছিল না সিজু এমন কিছু করতে পারে। ঈশিতা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, তোমার অভিযোগ মিথ্যা। সিজু এমনটা করতে পারে না। ঠিক তখনই কোম্পানির আইটি প্রধান কিছু ফাইল হাতে নিয়ে এগিয়ে এলেন। ম্যাডাম, আমাদের ফরেনসিক রিপোর্টে দেখা গেছে সিজুর কম্পিউটার থেকে বেশ কিছু গোপন তথ্য বাইরের সার্ভারে পাঠানো হয়েছে এবং এসব তথ্যই আমাদের প্রজেক্টের ক্ষতির কারণ। ঈশিতা বিশ্বাস করতে পারছিল না তার সামনে থাকা প্রমাণগুলো যেন জ্বলজ্বল করছে। নিজের চোখে দেখছে তার আইটি প্রধান তাকে এসব প্রমাণ দেখাচ্ছে। তার মনে সিজুর জন্য এক মিশ্র অনুভূতি কাজ করছিল। সে কি সত্যি এমন বিশ্বাসঘাতক হতে পারে? কিন্তু এটা কিভাবে সম্ভব? সিজু, সে তো... ঈশিতা কথা খুঁজে পাচ্ছিল না। বোর্ডের সদস্যরা ফিসফিস করতে শুরু করলো। তাদের চোখে সিজুর প্রতি তীব্র অবিশ্বাস। একজন বোর্ড সদস্য বললেন, ম্যাডাম, একজন সামান্য কর্মচারীর এত সাহস? তাকে কঠিন শাস্তি দিতে হবে। ঈশিতার মন দ্বিধায় দুলছিল। একদিকে প্রমাণ, অন্যদিকে সিজুর প্রতি তার নিজের মধ্যে তৈরি হওয়া অজানা আকর্ষণ। কিন্তু একজন সিইও হিসেবে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তার মনে পড়ল সিজুর সেই রহস্যময় হাসি, তার অদ্ভুত কথাবার্তা। সে কি সত্যিই সিজুকে ভুল বুঝেছিল? ঈশিতা চোখ বন্ধ করল, দীর্ঘশ্বাস ফেলল, তারপর চোখ খুলে দৃঢ় কণ্ঠে বলল, সিজুকে এখানে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যে সিজুকে বোর্ডরুমে নিয়ে আসা হলো। তার মুখে সেই পরিচিত শান্তভাব। সে যেন জানতো কি ঘটতে চলেছে। ঈশিতা উঠে দাঁড়ালো। তার কণ্ঠস্বর ছিল যন্ত্রণা ক্লিষ্ট কিন্তু দৃঢ়। সিজু, তুমি কি কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছো? সিজু ঈশিতার দিকে তাকালো। তার চোখে কোনো অনুতাপ নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু এক ধরনের বিষাদ আর চাপা হাসি। ম্যাডাম, আপনি কি সত্যি এটা বিশ্বাস করেন? আমার কাছে সব প্রমাণ আছে সিজু। তোমার কম্পিউটার থেকে সব তথ্য ফাঁস হয়েছে। তোমার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে। তা আমি বিশ্বাস করতে রাজি ছিলাম না, কিন্তু প্রমাণগুলো এমনভাবে সাজানো হয়েছে যে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তুমি আমাদের ভরসার যোগ্য না। তার কণ্ঠস্বর আবেগে ভেঙে পড়ছিল। তার মনে হচ্ছিল সে যেন নিজের ভেতরে একটা যুদ্ধ লড়ছে। আমি কোনো দিন ভাবিনি তুমি এমন কাজ করতে পারো। তোমার মতো একজন কর্মচারীর জন্য আজ আমার কোম্পানি কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে। সিজু শান্তভাবে ঈশিতার দিকে তাকিয়ে রইল। তার চোখে সে অদ্ভুত বিষাদ আরও স্পষ্ট হলো। সে কোনো প্রতিবাদ করল না, কোনো চুক্তি দেখালো না। তার নীরবতা যেন ঈশিতার রাগ আরও বাড়িয়ে দিল। ঈশিতা ফুঁসিয়ে উঠল, তোমার কোনো উত্তর নেই? তোমার মতো বিশ্বাসঘাতকতাকে আমার কোম্পানিতে এক মুহূর্ত দেখতে চাই না। তুমি আমাদের ভরসার যোগ্য না। তোমাকে এই মুহূর্ত থেকে বরখাস্ত করা হলো। এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। আর কোনো দিন যেন তোমার মুখ দেখতে না হয়। ঈশিতার প্রতিটি কথা সিজুর বুকে বিঁধছিল, কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শুধু ঈশিতার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন তাকে ক্ষমা করে দিচ্ছে। সে ঈশিতার দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে মাথা নেড়ে বোর্ডরুম থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পর ঈশিতা চেয়ারের উপর ধপ করে বসে পড়ল। তার চোখে জল এসে গিয়েছে। সে বিশ্বাস করতে পারছিল না যে আমাকে কিছুদিন আগে নিজের জীবনে ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল, সে কিনা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো। কিন্তু কেন করলো? তার মনে এক ধরনের গভীর ব্যথা অনুভব হলো। সিজু অফিস থেকে বের হয়ে এলো। তার হাতে ছোট্ট একটা ব্যাগ। বাইরে তখন ঝুম বৃষ্টি পড়ছে। সিজু বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলো। তার মুখে কোনো রাগ বা হতাশা নেই, শুধু এক ধরনের বিষাদ। সে জানে সে নির্দোষ, কিন্তু এই মিথ্যে অভিযোগ কেন তার উপর চাপানো হলো সেটাই তাকে ভাবাচ্ছিল। বৃষ্টির জল তার মুখ ধুয়ে দিচ্ছিল, কিন্তু তার চোখে সেই রহস্যময় হাসিটা যেন তখনও লেগেছিল, যা কোনো সাধারণ মানুষের চোখে পড়তো না। সিজু হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তার দিকে চলে গেল। তার মনে হচ্ছিল এই শহরের সব কিছু যেন আমাকে গ্রাস করতে চাইছে। কেন হচ্ছে আমার সাথে এমন? কি দোষ করেছিলাম আমি? প্রথমে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এখন অফিস থেকে। জীবনের সব কষ্টের সময়গুলো যেন একসাথে আমাকে ঘিরে ধরেছে।
এই মিথ্যে অভিযোগ তাকে এতটাই কষ্ট দিচ্ছে সে যে আর শ্বাস নিতে পারছে না, কিন্তু তার ভেতরের দৃঢ়তা তাকে ভেঙে পড়তে দিচ্ছিল না। সে জানতো সব কিছুর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে যার উন্মোচন এখনও বাকি। সে হাঁটতে হাঁটতে একটা পুরনো ব্রিজের কাছে এসে থামল। নদীর জল নিচে কলকল করে বয়ে যাচ্ছে। সিজু আকাশের দিকে তাকালো, মনে মনে যেন নিজেকেই কিছু বলছিল। এই অপমানের প্রতিশোধ আমি একদিন নেবই, কিন্তু আমার প্রতিশোধ হবে ভিন্ন ধরনের। আমি কোনো সাধারণ প্রতিশোধ নেব না। সিজু কিছুক্ষণ ব্রিজের উপর দাঁড়িয়ে রইল। বৃষ্টির বেগ কমে এসেছে। তার চোখের সেই বিষাদ যেন ধীরে ধীরে এক নতুন সংকল্পে বদলে যাচ্ছিল। সে জানি শহর তাকে নতুন করে চিনবে। তাকে যারা অপমান করেছে একদিন তারাই তার কাছে মাথা নত করবে। ব্রিজ থেকে আবার হাঁটা শুরু করলো। শহরের ব্যস্ত রাস্তায় যেন সে একাকী এক পথচারী, যার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। তার মুখটা পাথরের মতো কঠিন, কিন্তু চোখের গভীরে লুকোনো ছিল এক গভীর বেদনা। হঠাৎ একটা কালো লিমোজিন গাড়ি এসে তার পাশে থামল। গাড়ির কাঁচ নামতে ভেতরে বসা একজন বয়স্ক ভদ্রলোককে দেখা গেল। তার পরনে দামি স্যুট, চোখে উদ্বেগ। মুহূর্তের মধ্যে সে ভদ্রলোক দ্রুত গাড়ি থেকে নেমে এলেন। ভদ্রলোক চিৎকার করে উঠলেন, সিজু দাঁড়িয়ে পড়ল, চমকে উঠল না, যেন জানতো এই মুহূর্তটা আসবে। তার বাবা রায়হান চৌধুরী, দেশের অন্যতম ক্ষমতাশালী ব্যবসায়ীদের একজন। রায়হান চৌধুরী দৌড়ে এসে সিজুকে জড়িয়ে ধরলেন, তার চোখে জল। আমার সোনা, তুই কোথায় ছিলি এতদিন? আমি তোকে কত খুঁজেছি জানিস? কেন এমন করলি আমার সাথে? আমি তো কিছুই করিনি বাবা, তুমি তো সব করেছিলে। তারপর আবার খুঁজছিলে কেন? আচ্ছা, খুঁজছিলাম কারণ হলো তুই যাওয়ার পর বুঝতে পেরেছিলাম তোর শূন্যতা তোর মাকে আর আমাকে পুরোপুরি খাচ্ছিল। তারপর আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও পাইনি। কোথায় ছিলি তুই? সিজু বাবার আলিঙ্গনে সাড়া দিল না। তার মুখে ফুটে উঠল এক তিক্ত হাসি। খুব খুঁজছে বাবা। তুমি তো আমাকে সেদিন নিজেই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, মনে আছে? ঠিক 2 বছর আগের কথা। রায়হান চৌধুরী সিজুকে ছেড়ে দিলেন। তার মুখে অপরাধ বোধের ছাপ স্পষ্ট। জানি বাবা, জানি আমার ভুল হয়েছিল, কিন্তু তুই তো আমার কথা শুনছিলি না। তোর মাও কতটা কষ্ট পেয়েছিল জানিস? তুই এমনভাবে নিজেকে ডুবিয়ে দিয়েছিলি। সিজু দীর্ঘশ্বাস ফেলল। আর কত কথা বলবে বাবা? এই পুরনো কথা আর কত টানবে? তুমি তো সেদিন আমাকে শেষ করে দিয়েছিলে। আমার সেই বাড়ি আর আমার কাছে আমার নেই। আমাকে সেখানে আর কি জন্য নিয়ে যেতে চাইছো? রায়হান রয় সিজুর হাত ধরলেন। তুই এমন করিস না সোনা, চল বাড়ি চল। তোর মা তোর জন্য কেঁদেছে জানিস। আর কতদিন এইভাবে বাইরে বাইরে থাকবি? তুই তো জানিস আমার সবকিছু তোর জন্য। সিজু হাত ছাড়িয়ে নিল, তার চোখে স্পষ্ট অভিমান। আমার জন্য? যখন আমার সবচেয়ে বেশি তোমাকে দরকার ছিল তখন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। মনে আছে সেদিন কি হয়েছিল? এই কথোপকথনের পরই সবকিছু যেন ঝাপসা হয়ে গেল। সিজুর চোখের সামনে ভেসে উঠল পুরনো দিনের কিছু দৃশ্য, ফ্ল্যাশব্যাক। সালটা ছিল 2 বছর আগে। সিজু তখন কলেজের শেষ বর্ষের ছাত্র। তারুণ্যের উন্মত্ততা, অদম্য সাহস আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এক তীব্র প্রবণতা ছিল তার মধ্যে। সিজু মেধাবী ছাত্র হলেও কলেজের কিছু বখাটে ছেলের জন্য তার পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। তারা ক্যাম্পাসে নানা রকম অপকর্ম করত, নিরীহ ছাত্রদের উপর চড়াও হতো। একদিন সিজু দেখল সে বখাটেদের দল একটা মেয়েকে উত্ত্যক্ত করছে। এই যে সুন্দরী, এত তাড়াহুড়ো কিসের? একটু কথা বললেই কি মুখে দুঃখ বুঝবে? আমরা তো খুব ভদ্রলোক, শুধু তোমার নামটা জানলেই হবে। তারপর চাইলে ইনস্টাগ্রাম ফলো দিতেও পারো। কিরে রানী, রাজপথ দিয়ে যাচ্ছ, রাজা ছাড়াই কোথা চললে? সিজুর রক্ত মাথায় চড়ে গেল। সে তাদের দিকে তেড়ে এলো। সিজু চিৎকার করে উঠল। মেয়েটা ভয় কাঁপছে, কিন্তু সাহস করে কিছু বলার চেষ্টা করছে। ঠিক তখনই হঠাৎ এক গম্ভীর দৃঢ় কণ্ঠস্বর শোনা যায়। এই কি হচ্ছে এখানে? মেয়েটাকে ছাড়। বখাটেদের দল হাসল। তাদের নেতা বিশাল চেহারার এক ছেলে সিজুর দিকে এগিয়ে এলো। সিজু শান্ত স্বরে বলল, রাস্তাটা সবার, কিন্তু চোখগুলো যদি নোংরা হয় রাস্তা তোর জন্য জেল হতে সময় লাগবে না। আরে কে এলো রে? নতুন হিরো নাকি? যা নিজের রাস্তা দেখ। তোদের সাহস কি করে হয় একটা মেয়েকে এভাবে অপমান করার? তোরা জানিস না মেয়েরা হলো মায়ের জাত, তাদের সম্মান করতে হয়। এই কিরে, তুই হিরোগিরি দেখাতে আসছিস নাকি সিনেমা শুরু করতে? সিনেমা যদি শুরু হয় শেষটা আমি লিখি, আর বিশ্বাস কর তোর শেষটা মোটেও হ্যাপি এন্ডিং হবে না। এই শোন, আমাদের কলেজ এটা, এখানে সবকিছু আমাদের চলে, যা তোর পথে। সিজু এক ধাপ এগিয়ে এসে বলল, এলাকা তোর নামে দলিল আছে নাকি?
আর একটা শব্দ বলে মুখের দাঁতগুলো দিয়ে খই ফুটাবো। তুই জানিস আমরা কে? এখনই মেরে পুঁতে ফেলবো। চুপচাপ যেদিকে যাচ্ছিস সেদিকে চলে যা, নইলে তোর অবস্থা খুব খারাপ হবে। সিজু ঠান্ডা গলায় বলল। তোরা কে সেটা জানার দরকার নেই, আমাকে সেটা বলে যাওয়ার সুযোগ দেব না। সিজু মেয়েটার দিকে তাকিয়ে বলে, আপনি ঠিক আছেন তো? ভয় পাবেন না, আজ থেকে এই রাস্তায় কোনো শিয়ালের ডাক শুনবেন না, আমি থাকবো। মেইন গুন্ডা চিৎকার দিয়ে বলল, তুই খুব হিরো হিরো করছিস তাই না? এখনই তোকে এমন শিক্ষা দিব যে আয়নার দিকেও তাকাতে ভয় পাবি তুই। তুই আয়না ভাঙবি? আমি মুখ ভাঙি। ভালোই ভালো বলছি, চ্যালেঞ্জ নিবি নাকি পালাবি? বখাটেরা সিজুর দিকে ছুটে যায়। তুমুল অ্যাকশন সিকোয়েন্স শুরু হয়। সিজু একে একে সবাইকে ধ্বংস করে দেয়। শেষে মেইন বখাটের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মেয়েদের সম্মান করতে শিখ, নাহলে সম্মান তো দূরের কথা, দাঁত পর্যন্ত থাকবে না মুখে। আবার শুরু হলো। পরে থাকা বখাটেরগুলো আবার উঠে আসলো। সিজু একাই ৩-৪ জনকে ধরা সাই করে ফেলল, কিন্তু তাদের নেতা ছিল ভয়ঙ্কর। সে সিজুর উপর ঝাঁপিয়ে পড়ল। আত্মরক্ষার জন্য সিজু তার দিকে আঘাত করল। আঘাতটা এমনভাবে লাগলো যে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল এবং দ্রুত তার জ্ঞান হারালো। ছেলেগুলো গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবরটা রায়হান চৌধুরীর কানে গেল। তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে গেলেন। আহত ছেলেগুলোকে দেখে সোজা বাসায় এলেন। নিজের ছেলেকে এমন মারামারির ঘটনায় জড়িয়ে থাকতে দেখে তার বুকটা কেঁপে উঠল। সেজু, তুই এটা কি করলি? আমি তোকে কতবার বলেছি এসব ঝামেলা থেকে দূরে থাকতে। তোর মা আর আমরা আর কতদিন তোর জন্য দুশ্চিন্তা করব? পড়াশোনা ছেড়ে তুই এসব কি শুরু করলি? সিজু শান্তভাবে বলল, বাবা, আমি তো কোনো খারাপ কাজ করিনি। ওরা মেয়েটাকে বিরক্ত করছিল, আমি শুধু প্রতিবাদ করছিলাম। আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করিসনি? তুই কি জানিস না তোর হাতে একটা জীবন যেতে বসেছিল? আমার একমাত্র ছেলে, তুই এমনভাবে কেন ধ্বংস করছিস নিজেকে? তোর কি আমার মান সম্মানের কোনো চিন্তা নেই? তার মা সালমা চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন। বাবা, তুই কেন এসব করিস? তোর জন্য আমরা আর কতদিন এভাবে ভয় পেয়ে বাঁচবো? সিজু রাগে ফেটে পড়ল। তোমাদের কাছে এটাই সব? আমার সম্মান, আমার প্রতিবাদ? আমি অন্যায়ের প্রতিবাদ করব, এটা কি অন্যায়? তোমরা আমাকে বুঝো না কেন? রায়হান চৌধুরী সিজুর দিকে কড়া চোখে তাকালেন। তুই আর কথা বলবি না, তোর জন্য আমি আর কোনো অপমান সহ্য করতে পারবো না। তুই এমনভাবে থাকলে আমার এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। হয়তো এসব ঝামেলা ছেড়ে দিবি, নয়তো এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। সিজু স্তম্ভিত হয়ে গেল। তার নিজের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। সে বিশ্বাস করতে পারছিল না। ঠিক আছে বাবা, আমি চলে যাব। আমি তোমাদের এই বিশাল বাড়িতে আর কোনোদিন পা রাখবো না। আমি দেখব আমি নিজের পায়ে দাঁড়াতে পারি কিনা। সেই দিন সিজু রাগ আর অভিমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তার বাবা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি এসব ঝামেলা থেকে। অন্যদিকে এই কেসটি রায়হান চৌধুরী নিজেই সমাধান করলেন। তিনি তার প্রভাব এবং ক্ষমতা ব্যবহার করে প্রমাণ করলেন যে সিজু আত্মরক্ষার জন্য এমনটা করেছিল এবং সে ছেলেটা আসলে একজন অপরাধী ছিল। ছেলেটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার জীবন বেঁচে গিয়েছিল। রায়হান চৌধুরী সমস্ত পরিস্থিতি সামলে সিজুকে বাঁচালেন, কিন্তু সিজু তখনও তার বাবার উপর অভিমান করে বাড়ি থেকে দূরে ছিল। বাড়ি থেকে বেরিয়ে আসার পর সিজু নিজের পরিচয় গোপন করে একটা সাধারণ কোম্পানিতে চাকরি করত। ঈশিতা কর্পোরেশন ছিল তেমন একটা জায়গা যেখানে সে নিজের আসল পরিচয় লুকিয়ে একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ শুরু করে। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হলো। সিজুর চোখের সামনে তখনও তার বাবার চিন্তিত মুখটা ভাসছিল। বাবা, তুমি তখন আমাকে বের করে দিয়েছিলে, আর এখন আমাকে আবার ফিরিয়ে নিতে চাইছো কেন? সিজুর কণ্ঠে সেই তিক্ততা। রায়হান চৌধুরী সিজুর দিকে এগিয়ে এলেন। তার চোখ ছলছল করছে। বাবা, তোর মায়েরও অসুস্থতা বেড়েছে, সে প্রতি মুহূর্তে তোর নাম জপে, আর তোর জন্য আমরা সব কিছু করতে রাজি। তুই চলে আসার পর আমার আর তোর মায়ের জীবনটা শূন্য হয়ে গেছে। আমি প্রতি মুহূর্তে অনুতপ্ত সিজু। আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু বাবা, তোর মা আর আমরা তোকে ছাড়া বাঁচতে পারবো না। সিজু বাবার মুখের দিকে তাকালো। তার মায়ের অসুস্থতার কথা শুনে তার মনটা নরম হয়ে এলো। তার অভিমান ভেঙে যেতে শুরু করলো। কি বলছো এসব বাবা? সত্যি মা অসুস্থ? হ্যাঁ রে বাবা, তুই চলবি তো? তোর জন্য আমি সবকিছু করতে রাজি বাবা। সিজু কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ে গেল কিভাবে তার বাবা তাকে বাঁচাতে নিজের সমস্ত ক্ষমতা ব্যবহার করেছিলেন। হয়তো তার বাবা তখন তাকে শাসন করতে চেয়েছিলেন, কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। সিজু অবশেষে বলল, তার মুখে কিছুটা নরম ভাব। চলো বাবা।
রায়হান চৌধুরীর মুখে হাসি ফুটল। তিনি সিজুকে গাড়িতে তুলে নিলেন। গাড়ি চলতে শুরু করলো। সিজু জানালার বাইরে তাকালো। বৃষ্টি ভারী থেকে হালকা হতে শুরু করলো। পুরনো ক্ষতগুলো হয়তো শুকিয়ে যায় না, কিন্তু কখনো কখনো নতুন করে শুরু করার সুযোগ আসে। সিজু জানে তার এই নতুন শুরুটা তার জীবনের এক নতুন মোড়। তার মনে এক নতুন সংকল্প জন্ম নিল। সিজু তার বাবার সাথে বাড়ি ফিরে এলো। বিশাল অট্টালিকা। 2 বছর পর এই বাড়িতে ফিরে আসার অনুভূতিটা মিশ্র। একদিকে মায়ের অসুস্থতার চিন্তা, অন্যদিকে নিজের পুরনো অভিমান। বাবা তাকে নিয়ে সরাসরি মায়ের ঘরে গেলেন। সালমা চৌধুরী বিছানায় শুয়েছিলেন। তার মুখটা ফ্যাকাশে। সিজুকে দেখে তার চোখে যেন এক নতুন আলো ঝলকে উঠল। সিজু দ্রুত মায়ের পাশে গিয়ে বসল। তার কণ্ঠস্বর কাঁপছিল। মা? সালমা চৌধুরী দুর্বল হাতে সিজুর মুখ ছুলেন। আমার সোনা ফিরে এসেছে। আমি জানতাম তুই একদিন ফিরবি, আমি জানতাম। তার চোখ থেকে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। সিজু মায়ের হাত ধরল। তুমি কেমন আছো মা? কি হয়েছে তোমার? সালমা চৌধুরী দুর্বল হাসি দিয়ে বললেন, তুই আমার পাশে আছিস, এটাই আমার কাছে সব। আমি এখন ভালো আছি। রায়হান চৌধুরী পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার মুখে এক ধরনের স্বস্তি। সিজু মায়ের পাশে বসে অনেকক্ষণ ধরে কথা বলল। মা তাকে কিছু খেতে দিলেন। মায়ের ভালোবাসার পরশ সিজুর ভেতরের সব অভিমান যেন ধুয়ে মুছে দিল। পরের দিন থেকে সিজু ধীরে ধীরে তার বাবার ব্যবসা সাম্রাজ্যের দায়িত্ব নিতে শুরু করলো। রায়হান চৌধুরী তাকে কোম্পানির ফাইলপত্র, মিটিং আর নতুন প্রজেক্টের ব্যাপারে বোঝাতে শুরু করলেন। সিজু প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু তার ভেতরের সুপ্ত প্রতিভা এবং তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি দ্রুতই জেগে উঠল। একদিন রায়হান চৌধুরী তার অফিসে সিজুকে ডেকে পাঠালেন। সিজু, এই দেখ। রায়হান চৌধুরী কিছু ফাইল সিজুর দিকে এগিয়ে দিলেন। আমাদের এই নতুন প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এতে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমাদের সিনিয়র এক্সিকিউটিভরা সমাধান খুঁজে পাচ্ছে না। সিজু ফাইলগুলো হাতে নিল। চোখ বুলিয়ে গেল প্রতিটি পাতায়। তার মুখে সে পরিচিত শান্ত ভাব। কিছুক্ষণ পর সে ফাইলগুলো টেবিলে রাখল। বাবা, এটা কোনো সমস্যাই নয়। আমার মনে হয় এই প্রজেক্টের পরিকল্পনা একটু ভিন্নভাবে সাজানো দরকার। আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের খরচ কমবে এবং লাভও বেশি হবে। সিজু আত্মবিশ্বাসের সাথে বলল এবং কিছু নতুন আইডিয়া দিল। রায়হান চৌধুরী অবাক হয়ে সিজুর দিকে তাকিয়ে রইলেন। তুই এত দ্রুত সব বুঝে ফেললি? আমার সেরা উপদেষ্টারাও এটা ভাবতে পারেনি। এটা তো শুধু শুরু বাবা, তুমি দেখবে এই SRS কর্পোরেশনকে আমি নতুন উচ্চতা নিয়ে যাব। সিজু মৃদু হাসল। রায়হান চৌধুরী তার ছেলেকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম তুই পারবি। তুই আমার রক্তের উত্তরাধিকারী। আমার সবকিছু তোর হাতে তুলে দিতে আমার আর কোনো দ্বিধা নেই। এদিকে সিজু চলে যাওয়ার পর ঈশিতা কর্পোরেশন পরিবেশটাই যেন বদলে গেল। সেই চিরচেনা কর্মচঞ্চল অফিসটা হঠাৎ করেই নিষ্প্রাণ মনে হতে লাগলো ঈশিতার কাছে। মিটিং রুমে আর সিজুর সে অপ্রত্যাশিত উপস্থিতি নেই। আইটি সমস্যার সময় আর তার সেই নির্ভুল সমাধান নেই। এমনকি তার ডেস্কটা এখন শূন্য পড়ে আছে। ঈশিতার মনে হলো অফিসের কোথাও যেন একটা অদৃশ্য শূন্যতা বিরাজ করছে, যা আর কিছুতেই পূরণ হচ্ছে না। প্রথম কয়েক মাস ঈশিতা নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে সিজুর অনুপস্থিতি তার জন্য ভালো হয়েছে। যাক, একটা ঝামেলা কমলো। একজন বিশ্বাসঘাতককে আর সহ্য করতে হবে না। সে নিজের মনেই বলতো, কিন্তু দিন যত গড়াতে লাগলো তত ঈশিতার এই আত্মপ্রবঞ্চনা ভেঙে যেতে লাগলো। একদিন সকালে ঈশিতা তার কফির কাপ হাতে নিয়ে জানলার পাশে দাঁড়িয়েছিল। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। ঠিক এমনই এক বৃষ্টির দিনে সিজু তাকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচিয়েছিল। সেই দিনের কথা মনে পড়তে ঈশিতার বুকটা কেমন যেন চিনচিন করে উঠল। সিজুর সে ফোকলা দাঁতের হাসি, তার মুখের উপর কথা বলার দৃষ্টতা, এমনকি তার অপমানজনক উত্তরগুলো আজ ঈশিতা ভীষণভাবে মিস করছিল। ঈশিতা তার ব্যক্তিগত সহকারীকে ডেকে পাঠালো। শোনো সিজু, মানে ওই ছেলেটা, ও কি আমাদের অফিসের আশেপাশে কোনো কাজ করেছে বলে তোমার মনে হয়? ঈশিতা ইতস্তত করে জিজ্ঞেস করলো। সহকারী অবাক হয়ে বলল, না ম্যাডাম, সে তো চলে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করেনি, আর আমরা তো তাকে বরখাস্ত করেছি। ঈশিতা দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি, তবে আমি জানতে চাইছিলাম, মানে সে এখন কি করছে, কোথায় আছে? সহকারী বুঝতে পারল না কেন ঈশিতা হঠাৎ সিজুর ব্যাপারে এত কৌতূহলী হয়ে উঠেছে। আমি আসলে জানি না ম্যাডাম, আমাদের কাছে তার কোনো নতুন ঠিকানা নেই। ঈশিতা হতাশ হলো। সে সিজুকে খুঁজতে চেষ্টা করলো, তার কিছু পুরনো ফাইলপত্র ঘেটে দেখলো, কিন্তু সিজুর বাড়ির ঠিকানা বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য সেভাবে রাখা হয়নি। সিজু যেন কোনো চিহ্ন না রেখে অদৃশ্য হয়ে গেছে। ঈশিতা মনে মনে অনুশোচনা করতে লাগলো। সে ভেবেছিল, আমি কেন সেই দিন সিজুকে এত অপমান করেছিলাম? কেন আমি তার উপর বিশ্বাস রাখতে পারিনি? ছেলেটা তো নির্দোষ ছিল।
অফিসের কর্মচারীরাও সিজুর অভাব অনুভব করছিল। সিজু যদিও সবার কাছে একজন আনাড়ি কর্মী হিসেবে পরিচিত ছিল, কিন্তু তার অদ্ভুত রসিকতা আর সহজলভ্য স্বভাবটা সবারই ভালো লাগত। ঈশিতা খেয়াল করলো অফিসের পরিবেশ কেমন, কোনো প্রাণ নেই, কোনো হাসি ঠাট্টা নেই, সবাই যেন যন্ত্রের মতো কাজ করছে। একদিন এক জরুরি মিটিংয়ে ঈশিতা একটা জটিল সমস্যার মুখে পড়ল। সমস্যাটা এতটাই জটিল ছিল যে আইটি ডিপার্টমেন্টের কেউ সমাধান করতে পারছিল না। ঈশিতা অসহায়ের মতো চেয়ারের উপর বসে রইল। তার চোখে ভেসে উঠল সিজুর মুখ যখন সে অবলীলায় সেই সফটওয়্যারের বাগটা ঠিক করে দিয়েছিল। ঈশিতা বিড়বিড় করে বলল, যদি সিজু আজ এখানে থাকতো। কিন্তু তার কণ্ঠস্বর প্রায় শোনা যাচ্ছিল না। পাশে বসা একজন সিনিয়র ম্যানেজার জিজ্ঞেস করল, কিছু বললেন ম্যাডাম? ঈশিতা নিজেকে সামলে নিল। কিছু না, তোমরা কাজটা শেষ করো। ঈশিতা বুঝতে পারছিল তার ভেতরে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। সিজুর উপস্থিতি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা সে আগে কখনো বুঝতে পারেনি। সিজু তাকে শুধু বাঁচায়নি, বরং তার অহংকার ভেঙে দিয়েছিল এবং নতুন করে ভাবতে শিখিয়েছিল। সিজুর তীক্ষ্ণ বুদ্ধি, প্রতিবাদী সত্তা, এমনকি তার ব্যঙ্গাত্মক হাসি, সব কিছুই ঈশিতা তীব্রভাবে মিস করছিল। তার মনে হচ্ছিল সে যেন একটা মহামূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। রাতের বেলা ঈশিতা তার বিশাল অ্যাপার্টমেন্টে একা বসেছিল, হাতে ওয়াইনের গ্লাস, বাইরে শহরের আলো ঝলমল করছে। তার মনে হচ্ছিল এই উজ্জ্বল আলো তার ভেতরের শূন্যতা ঢাকতে পারছে না। ফোন স্ক্রল করতে করতে দুর্ঘটনাক্রমে একটা অফিসের পার্টির ছবি দেখে তার হাত থেমে গেল। ছবিতে সিজু এক কোনায় দাঁড়িয়ে হাসছে, তার সেই ফোকলা দাঁতের হাসি। ঈশিতা ছবিটার দিকে তাকিয়ে রইল, তার চোখে জল চলে এলো। সিজু, তুমি কোথায়? আমি তোমাকে কেন বুঝতে পারিনি? তুমি বিশ্বাসঘাতক ছিলে না, আমি বলছিলাম। কোথায় আছো? কেমন আছো? কি করছো তুমি? তোমার কথা খুব মনে পড়ছে, অনেক মিস করছি তোমার সিজু। ভুলক্রমে হলেও একবার আমার চোখের সামনে আসো, আর কোনো দিন তোমাকে অপমান অবহেলা করব না। আমার চোখের সামনে থেকে কোনো দিন তোমাকে যেতে দিব না। প্লিজ একবার আমায় দেখা দাও। ঈশিতা অনুভব করছিল সিজুর অনুপস্থিতি তাকে মানসিক ও পেশাগত উভয় দিক থেকে আঘাত করছে। কোম্পানি ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ছিল। সিজু চলে যাওয়ার পর থেকে যেন তার ভাগ্য উল্টে গেছে। ঈশিতা বুঝতে পারছিল সিজু কেবল একজন কর্মচারী ছিল না, সে তার জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছিল, যা সে আগে কখনো স্বীকার করতে চায়নি। এই শূন্যতা ঈশিতাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছিল। সে জানত সিজুকে ছাড়া তার কোম্পানি আর তার জীবন দুটোই যেন অসম্পূর্ণ। এর পরের 2 বছর ছিল সিজুর উত্থানের গল্প। সেদিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করত। তার তীক্ষ্ণ বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং অদম্য পরিশ্রমের ফলে SRS কর্পোরেশন আন্তর্জাতিক বাজারে এক নতুন নাম হয়ে উঠল। সিজু একের পর এক সফল ডিল সম্পন্ন করল, নতুন কোম্পানি অধিগ্রহণ করল এবং তার ব্যবসায়িক সাম্রাজ্যকে অভাবনীয় উচ্চতায় নিয়ে গেল। তার বাবা তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন। তিনি ধীরে ধীরে সমস্ত দায়িত্ব সিজুর হাতে ছেড়ে দিলেন। সিজু এখন SRS কর্পোরেশনের সর্বেসর্বা, একজন টপ বিজনেসম্যান। কিন্তু তার আসল পরিচয়, তার পুরনো ছদ্মবেশের কথা কেউই জানত না। সে নিজেকে সাধারণ মানুষের চোখে আড়ালেই রেখেছিল। একদিন সিজু তার ব্যক্তিগত সহকারীকে ডেকে পাঠালো। অয়ন, আমাদের পরবর্তী মিটিংয়ের শিডিউলটা দাও তো। অয়ন ফাইল হাতে নিয়ে এলো। স্যার, পরের সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে ঈশিতা কর্পোরেশনের সাথে। তাদের একটি নতুন প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই। ঈশিতা কর্পোরেশন? সিজুর কানে নামটা বাজতেই সে থমকে গেল। তার মনে পড়ে গেল ঈশিতার অহংকারী মুখ, তার অপমান এবং সেই মিথ্যে অভিযোগ। তার ছদ্মবেশী জীবনের সব স্মৃতি যেন মুহূর্তের মধ্যে ভেসে উঠল। ঈশিতা কর্পোরেশন? সিজু অয়নের দিকে তাকালো, তার চোখে এক নতুন ঝলক। ঠিক আছে, এই মিটিংটা আমি নিজেই হ্যান্ডেল করব। অয়ন অবাক হলো। কিন্তু স্যার, এই মিটিংয়ের জন্য আমাদের অন্য একজন এক্সিকিউটিভকে পাঠানোর কথা ছিল। না অয়ন, এই মিটিংটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি চাই এই মিটিংয়ের সব দায়িত্ব যেন আমার হাতেই থাকে। অয়ন আর কোনো প্রশ্ন করল না, সে মাথা নেড়ে চলে গেল। সিজু তার চেয়ারে হেলান দিয়ে বসল। তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। এই হাসিটা ঈশিতার কাছে পরিচিত হলেও এই মুহূর্তে ঈশিতা তা দেখতে পাচ্ছিল না। সিজু জানতো ঈশিতা এখনও জানে না সে কার সাথে মিটিংয়ে যেতে চলেছে। এদিকে ঈশিতা তার অফিসে মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিল। তার সহকারীরা ফাইলপত্র গুছিয়ে নিচ্ছিল। একজন সহকারী বলল, ম্যাডাম, SRS কর্পোরেশনের সাথে মিটিংয়ের জন্য সব প্রস্তুত। তারা একটি বড় ইনভেস্টমেন্টের জন্য রাজি হয়েছে। এটা আমাদের কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। ঈশিতা ফাইলগুলো দেখল। SRS কর্পোরেশন, তাদের নাম শুনেছি। খুব শক্তিশালী কোম্পানি। আশা করি মিটিংটা সফল হবে। ঈশিতা তখনও জানতো না এই মিটিং তার জীবনের এক নতুন মোড় নিয়ে আসতে চলেছে।
তার সামনে আসতে চলেছে সেই মানুষটি যাকে সে একদিন চরম অপমান করে অফিস থেকে বের করে দিয়েছিল। সেই মানুষটাই এখন তার থেকে 1000 গুণ বেশি ক্ষমতাশালী। ঈশিতা এসআরএস কর্পোরেশনের সিইওর নাম জানতে চাইল না, কারণ তার কাছে কোম্পানির নামটাই যথেষ্ট ছিল। তার ধারণা ছিল রায়হান চৌধুরী মিটিংয়ে উপস্থিত থাকবেন। সিজু জানি মিটিংয়ে ঈশিতাকে অবাক করার জন্য সে সম্পূর্ণ প্রস্তুত। ঢাকার এক বিলাসবহুল হোটেলের মিটিং রুম। ঈশিতা চৌধুরী ঈশিতা কর্পোরেশনের সিইও এসআরএস কর্পোরেশনের সাথে মিটিংয়ের জন্য প্রস্তুত। তার পরনে দামি স্যুট, মুখে আত্মবিশ্বাসের ছাপ। এই ডিলটা তার কোম্পানির জন্য খুবই জরুরি। ঈশিতা মিটিং রুমের প্রবেশপথের দিকে তাকিয়েছিল, এসআরএস কর্পোরেশনের সিইও এর অপেক্ষায়। তার ধারণা রায়হান চৌধুরী নিজেই আসবেন। হঠাৎ দরজা খুলে গেল, একজন দীর্ঘদেহী পুরুষ প্রবেশ করল। তার পরনে ইতালীয় স্যুট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, তার মুখে এক অদ্ভুত চেনা হাসি। ঈশিতা প্রথমটায় বিশ্বাস করতে পারল না, তার চোখ কপালে উঠে গেল। আরে এ তো সিজু, সেই সিজু যাকে আমি 2 বছর আগে অপমান করে বের করে দিয়েছিলাম। কিন্তু এই কি রূপ! এই সিজু তো সেই সাধারণ কর্মচারী সিজু নয়। তার চোখে এক গভীরতা, এক নতুন আত্মবিশ্বাস। সিজু ধীর পায়ে এগিয়ে এলো, তার মুখে সে একই ফানি এবং তির্যক হাসি। সে ঈশিতার দিকে তাকিয়ে রইল। ঈশিতা হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। তার মুখ থেকে কোনো কথা সরছে না। সে শুধু তার চোখের সামনে তার গোপন ভালোবাসার মানুষটাকে দেখতে পাচ্ছিল, যাকে সে এতদিন ধরে খুঁজে মরছিল। সিজু শান্তভাবে বলল, ম্যাডাম, আপনি দেখছি এখনো ঠিক আগের মতোই আছেন। সেই অহংকার, সেই সুন্দর পোশাক সবই আছে। তার কণ্ঠস্বরে কোনো পরিবর্তন নেই। ঈশিতা স্তম্ভিত, সে আশা করেনি সিজুকে এখানে দেখবে, তাও এমন এক নতুন রূপে। সিজু, তুমি তুমি এখানে কি করছো? তার কণ্ঠস্বর প্রায় ফিসফিস করে উঠল, আবেগে কাঁপছিল। সিজু চেয়ার টেনে বসল, তার মুখে সে চেনা ব্যঙ্গাত্মক হাসি। কেন ম্যাডাম, আপনি কি অন্য কাউকে আশা করেছিলেন? আমি কি এতই খারাপ যে আমার মতো মানুষের সাথে দেখা করলে আপনার মান যাবে? ঈশিতা বিশ্বাস করতে পারছিল না তার ভালোবাসার মানুষটাকে, যাকে সে এতদিন দিনের পর দিন খুঁজেছিল, তাকে আজ এভাবে নিজের সামনে দেখতে পাবে। তা সে কখনো ভাবেনি। তার ভেতরটা যেন আনন্দের আবেগে তোলপাড় করছিল, তার সমস্ত অহংকার যেন উবে গেল। ঈশিতা ফিসফিস করে বলল, তুমি তুমি এখানে কি করছো? তুমি তো সেই সিজু না যাকে আমি চিনি। সিজু। তার চোখে জল এসে গিয়েছিল, তার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। সিজু হাসল। আমি সেই সিজু ম্যাডাম, শুধু সময়ের সাথে সাথে কিছু জিনিস বদলে যায়। আর আপনি তো জানেন, সময়ের সাথে মানুষের পরিচয় বদলায়, কি বলুন? তার চোখে এক ধরনের রহস্যময়তা। ঈশিতা উঠে দাঁড়ালো, তার চোখ ছলছল করছে। তুমি চলে যাওয়ার পর আমার কোম্পানিটা যেন প্রাণহীন হয়ে পড়েছিল। জানো, তোমার সেই মজার কথা, তোমার উপস্থিত বুদ্ধি, এমনকি তোমার সেই অপমানজনক উত্তরগুলো আমি মিস করতাম। আমি বুঝতে পেরেছি তোমার উপস্থিতি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। ঈশিতার কণ্ঠে ছিল গভীর অনুশোচনা আর অব্যক্ত ভালোবাসা। আমি ভুলছিলাম সিজু, আমি খুব ভুলছিলাম। তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে কত খুঁজেছি জানো। আমি পুলিশে খবর দিয়েছিলাম, ডিটেকটিভ লাগিয়েছিলাম, কিন্তু তুমি যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলে। আমি তোমাকে খুঁজে পাইনি। আমার প্রতিটা দিন তোমার শূন্যতায় বিষাদময় ছিল। সিজু ঈশিতার দিকে তাকালো, তার মুখে সে হাসিটা হঠাৎ করে উধাও হয়ে গেল। তার চোখে এক ধরনের বিষাদ ফুটে উঠল। সত্যি ম্যাডাম, আপনি মিস করেছেন। আমি তো ভেবেছিলাম আমার মতো একজন অকর্মার জন্য আপনার কোম্পানির প্রতিদিন লস গুনতো, তাই আমার চলে যাওয়াতে আপনি নিশ্চয়ই খুশি হয়েছিলেন। ঈশিতা সিজুর দিকে এগিয়ে এলো, তার চোখে জল ভরে এলো। আমি জানি সিজু, আমি জানি আমার ভুল হয়েছিল। সেই দিন প্রমাণগুলো এমনভাবে সাজানো হয়েছিল যে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। আমার মনে হয়েছিল তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো, কিন্তু আমার মন বলছিল তুমি এমন কিছু করতে পারো না। আমি তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম সিজু, কিন্তু পারলাম না। সিজু উঠে দাঁড়ালো। ম্যাডাম, আপনি কি জানেন সে মিথ্যা অপবাদ কে দিয়েছিল? সে কোম্পানির গোপন তথ্য কে ফাঁস করেছিল? তার কণ্ঠে এক ধরনের চাপা উত্তেজনা। ঈশিতা তার দিকে তাকালো। আমি জানি সিজু, আমি জানি তুমি নির্দোষ ছিলে। আমি সব সময় তোমার জন্য অনুশোচনা করেছি। সিজু ঈশিতার দিকে এক পা এগিয়ে গেল, তার মাঝের দূরত্ব কমে এলো। সিজুর চোখে সেই বিষাদটা ধীরে ধীরে কমছিল, তার বদলে এক ধরনের সহানুভূতি ফুটে উঠছিল। ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? আপনি তো নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আর আমার প্রতিশোধ নেওয়ার কথা ছিল, তাই না? ঈশিতা অবাক হয়ে বলল, প্রতিশোধ? তার মনে সিজুর এই কথার কোনো মানে খুঁজে পাচ্ছিল না। সে তো শুধু সিজুকে কাছে পেয়ে সব কিছু ভুলে গিয়েছিল। হ্যাঁ, প্রতিশোধ।
সেদিন আপনি আমাকে অপমান করে বের করে দিয়েছিলেন, আমার সম্মান কেড়ে নিয়েছিলেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন আমি ফিরে আসব এবং আপনাদের সবার সামনেই প্রমাণ করব আমি কে। সিজুর কণ্ঠে এক ধরনের দৃঢ়তা, তার চোখ ঈশিতার চোখে নিবদ্ধ। ঈশিতা মাথা নিচু করল, তার মনে এক ঝড় বয়ে যাচ্ছিল। সিজু তার কাছে কেন প্রতিশোধের কথা বলছে? তার মানে কি সিজু আমাকে এখানে অপমান করতে এসেছে? তার সব আবেগ যেন থমকে গেল। সে সিজুকে কাছে পেয়েও যেন এক অজানা ভয় অনুভব করতে লাগলো। সিজুর এই নতুন রূপে ক্ষমতা ঈশিতাকে সম্পূর্ণ নতুন করে ভাবাচ্ছিল। সে এখন কেবল সে অসহায় কর্মচারী সিজু নয়, তার থেকেও অনেক বেশি কিছু। কিন্তু কি সে বেশি কিছু তা ঈশিতা এখনও জানে না। সে কেবল সিজুকে তার সামনে পেয়ে সব ভুলে গিয়েছে। ঈশিতা দ্বিধায় পড়ে গেল। তার মন বলছিল সে সিজুকে বিশ্বাস করতে পারে। তার চোখের দিকে তাকিয়ে ঈশিতা নিশ্চিত হলো সিজু সত্যিই নির্দোষ ছিল, তার সম্মান ফিরে এসেছে। ঈশিতার চোখে ছিল ভালোবাসা, অনুশোচনা এবং এক নতুন আশা। সিজুর চোখে ছিল সে একই রহস্যময় হাসি, যা এখন আর শুধু প্রতিশোধের নয়, ভালোবাসারও ইঙ্গিত দিচ্ছিল। ঈশিতা ফিসফিস করে বলল, প্রতিশোধ? তুমি তুমি কি আমার উপর প্রতিশোধ নিতে এসেছো আমার ভুলের জন্য? সিজু ঈশিতার দিকে আরেক পা এগিয়ে এলো। তাদের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই, তাদের নিঃশ্বাস যেন একে অপরের সাথে মিশে যাচ্ছে। সিজুর চোখে সেই চাপা ব্যথাটা আবার ফিরে এলো। ম্যাডাম, আপনি কি সত্যি মনে করেন আমি শুধু প্রতিশোধ নিতে এসেছি? 2 বছর ধরে আমি আপনাকে প্রতি মুহূর্তে মিস করেছি, জানেন? আপনার সেই অহংকারী মুখ, আপনার সেই বকাঝকা, এমনকি আপনার সেই বিরক্তি মাখানো চাহনি আমি মিস করতাম। আপনি আমার কাছে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছিলেন, কিন্তু আমি তো জানতাম আপনি সেটা বিশ্বাস করতে চাননি। আপনার মনে সেই সময়ও আমার জন্য একটা নরম জায়গা ছিল। ঈশিতার চোখ ছলছল করে উঠল। আমি আমি বিশ্বাস করতে চাইনি সিজু। আমার মন বলছিল তুমি নির্দোষ, কিন্তু প্রমাণগুলো এমনভাবে সাজানো হয়েছিল যে আমি নিরুপায় ছিলাম। একজন সিও হিসেবে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। তুমি চলে যাওয়ার পর আমার কোম্পানিটা যেন প্রাণহীন হয়ে পড়েছিল। জানো, তোমার উপস্থিতি ছাড়া সব কিছুই কেমন যেন অর্থহীন মনে হতো। ঈশিতার কণ্ঠস্বর আবেগে কাঁদছিল। আমি তোমাকে দিনের পর দিন খুঁজেছি সিজু। প্রতি রাতে আমি তোমার ছবি দেখতাম। তোমার সেই ফোকলা দাঁতের হাসিটা আমাকে ঘুমাতে দিত না। আমি যখন জানতে পারলাম তুমি আমার জন্য লড়াই করেছিলে সেই ছিনতাইকারীদের সাথে, তখন আমার নিজেকে আরও বেশি অপরাধী মনে হয়েছিল। আমি তোমাকে কতটা ভুল বুঝেছিলাম। সিজু ধীরে ধীরে ঈশিতার হাত ধরল। তাদের হাতের স্পর্শে এক অচেনা বিদ্যুৎ খেলে গেল। আমিও আপনাকে মিস করেছি ম্যাডাম, প্রতিদিন। আপনার সেই অহংকার, আপনার সেই রাগের চোখ, সব আমার মনে গেঁথে গিয়েছিল। আমি জানতাম একদিন আমি ফিরব, কিন্তু ফিরব এমন রূপে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সিজুর কণ্ঠে এক গভীর সংকল্প। আমি এই শহরে আপনাকে প্রমাণ করতে চেয়েছিলাম যে সিজু নামের ছেলেরা শুধু একজন আনাড়ি কর্মচারী ছিল না, সে আরও অনেক কিছু ছিল। ঈশিতার চোখে জিজ্ঞাসা, কিন্তু তুমি কে সিজু? তুমি এখানে কি করছো? তুমি কিভাবে এমন একজন মানুষ হয়ে গেলে? ঈশিতা চারপাশে তাকালো। মিটিং রুমের বিলাসবহুল পরিবেশ, সিজুর দামি পোশাক, তার আত্মবিশ্বাস, সবকিছুই ঈশিতাকে অবাক করে দিচ্ছিল। ম্যাডাম, আপনি এখানে কেন এসেছেন? SRS কর্পোরেশনের সাথে একটা বড় ডিল হতে চলেছে আমার, কিন্তু তুমি এখানে কেন? আমি তো আপনার সাথে সেই বিষয় নিয়ে মিটিং করতে এসেছি। তুমি কি SRS কর্পোরেশনের কেউ? তুমি কেন এই মিটিংয়ে অংশ নিতে এসেছো? সিজু মৃদু হাসল, তার সেই পরিচিত রহস্যময় হাসি। ম্যাডাম, আপনি খুব বুদ্ধিমান। আমি তো প্রথম থেকে বলেছিলাম আমি আপনার সাথে দেখা করতে এসেছি। সে ঈশিতার দিকে আরও কিছুটা ঝুঁকে গেল, তার চোখে কৌতুক। আর এই মিটিংয়ে? হ্যাঁ ম্যাডাম, আমি এই মিটিংয়ে অংশ নিতে এসেছি। ঈশিতার মুখ হাওয়া হয়ে গেল, সে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু SRS কর্পোরেশনের সিইও তো রায়হান চৌধুরী। তুমি কিভাবে? সিজু তার কাঁধে ঝাঁকালো। আমি শুধু রায়হান চৌধুরীর ছেলে ম্যাডাম। উনি এখন অবসর নিয়েছেন। গত 2 বছর ধরে তিনি আমাকে এই কোম্পানির সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। সিজু তার হাত বাড়িয়ে দিল ঈশিতার দিকে। আমি সিজু চৌধুরী, SRS কর্পোরেশনের বর্তমান CEO। ঈশিতার চোখ কপালে উঠে গেল, তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। যে ছেলেকে সে একদিন সামান্য কর্মচারী বলে অপমান করেছিল, সে আজ তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোম্পানির CEO। তার গোপন ভালোবাসার মানুষটা, যাকে সে এতদিন খুঁজেছিল, সে এখন তার সামনে সম্পূর্ণ নতুন রূপে। এই সংবাদ যেন ঈশিতার সমস্ত অহংকার এক নিমেষে চূর্ণ করে দিল।
ঈশিতা ফিসফিস করে বলল, সিজু চৌধুরী, কিন্তু তুমি তো বলতে তুমি গরিব, তোমার তো ফোকলা দাঁত ছিল। সিজু হেসে উঠল। হ্যাঁ ম্যাডাম, আমি তো বলতাম। সবই ছিল অভিনয়। আমি নিজেকে গরিব সাজিয়েছিলাম যেন পৃথিবীর আসল রূপটা দেখতে পাই, যেন জানতে পারি ক্ষমতা আর অহংকার কীভাবে মানুষকে অন্ধ করে দেয়। আর ফুকলা দাঁত, সেটা তো আমার অভিনয়কে আরও অবিশ্বাসযোগ্য করে তুলেছিল, তাই না? ঈশিতার মনে পড়ে গেল সিজুর সে অদ্ভুত হাসি, তার ব্যঙ্গাত্মক কথাগুলো, সব কিছুর পেছনে তবে এক গভীর উদ্দেশ্য ছিল। সে অনুভব করলো তার সারা জীবনে সে এত বড় ভুল আর করেনি। ঈশিতার চোখে জল এসে গেল। তুমি তুমি আমাকে ধোকা দিয়েছো সিজু। তুমি কেন আমারটা করলে? কেন আমাকে মিথ্যে বলে কষ্ট দিলে? সিজু ধীরে ধীরে ঈশিতার চোখের জল মুছে দিল। তার স্পর্শে ঈশিতার সমস্ত অভিমান যেন গলে যেতে লাগলো। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি ম্যাডাম। আমি শুধু চেয়েছিলাম আপনি আপনার অহংকার থেকে বেরিয়ে আসুন। আমি চেয়েছিলাম আপনি একজন মানুষকে তার পোশাক বা পদ দেখে বিচার না করি, তার ভেতরের সত্তা দিয়ে বিচার করুন। তার কণ্ঠস্বরে গভীর অনুভূতি। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করতে পারেননি, কিন্তু আমার ভেতরের মানুষটা সবসময় আপনার জন্য এক ধরনের টান অনুভব করত। আমি আপনাকে ঘৃণা করতে পারিনি ম্যাডাম। ঈশিতার মনে হলো তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। যে মানুষটাকে সে দিনের পর দিন অপমান করেছে, যাকে নিজের কোম্পানি থেকে বের করে দিয়েছে, সেই কিনা এত বড় একজন ব্যবসায়ী, এবং সেই তার জন্য এত কিছু করেছে, এমনকি প্রতিশোধ নিতে এসেও তার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে। আমি আমি জানি না কি বলবো সিজু। আমার সব অহংকার আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তোমাকে এত ভুল বুঝেছিলাম, তোমাকে এত কষ্ট দিয়েছি। সিজু তার হাত ধরে রাখলো। যা হয়েছে তা অতীত। এখন আমাদের সামনে ভবিষ্যৎ। আমরা কি নতুন করে শুরু করতে পারি না? আপনার সেই অহংকারী সিইও সত্যটাকে সরিয়ে রেখে একজন সাধারণ মানুষ হিসাবে। ঈশিতা সিজুর চোখে তাকালো। তার চোখে সেই চেনা গভীরতা, সে একই ভালোবাসা। ঈশিতার মনে হলো এই মুহূর্তে সে সিজুকে বিশ্বাস করতে পারে। তার জীবনে এই মানুষটা ফিরে এসেছে এবং এইবার সে আর তাকে হারাতে চায় না। হ্যাঁ সিজু, আমি নতুন করে শুরু করতে চাই তোমার সাথে। তাদের মাঝে যেন এক নীরব প্রতিজ্ঞা হলো। মিটিং রুমের আলো তাদের পুনর্মিলনের সাক্ষী হইল। বাইরে তখনও শহরের কোলাহল, কিন্তু ঈশিতা সিজুর জগতে তখন শুধু তাদের দুজনারই অস্তিত্ব। প্রতিশোধের পথে এসেছিল এই মোড়, কিন্তু তা শেষ হলো ভালোবাসার এক নতুন সম্ভাবনায়। এবার ঈশিতা সিজুকে আর হারাবে না। ঢাকার বিলাসবহুল হোটেলের মিটিং রুম। ঈশিতা এবং সিজু একে অপরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে উন্মোচিত হওয়া সিজুর আসল পরিচয় ঈশিতাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছে। তার মনে শত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুমি তুমি রায়হান চৌধুরীর ছেলে, এসআরএস কর্পোরেশনের সিও। ঈশিতা ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বরে অবিশ্বাস। কিন্তু কেন কেন তুমি নিজেকে গোপন রেখেছিলে? কেন একজন সাধারণ কর্মচারীর ছদ্মবেশ নিয়ে আমার কোম্পানিতে কাজ করেছিলে? সিজু ঈশিতার হাত ধরে রাখলো, তার চোখে গভীর দৃষ্টি। আমি জানি ম্যাডাম, আপনার মনে অনেক প্রশ্ন। আমি সব কিছু বলবো। এই মিথ্যা পরিচয়, এই ছদ্মবেশের পেছনে একটা দীর্ঘ গল্প আছে। সিজু চেয়ার টেনে ঈশিতাকে বসতে ইশারা করলো। তারা দুজনেই বসলো। দেখুন, সিজু বলতে শুরু করলো, তার কণ্ঠস্বরে এক ধরনের বিষাদ। আমি যখন কলেজে পড়তাম তখন আমার বাবা মা আমাকে খুব শাসন করতেন। তারা চাইতেন আমি শুধু পড়াশোনা করি আর কোনো ঝামেলায় না জড়াই। কিন্তু আমি অন্যায় সহ্য করতে পারতাম না। যারা দুর্বলদের উপর চড়াও হতো, আমি তাদের প্রতিবাদ করতাম। ঈশিতা মন দিয়ে সিজুর কথা শুনছিল, তার চোখ সিজুর মুখের উপর নিবদ্ধ। একবার একটা ঘটনা ঘটেছিল। কলেজে কিছু পকেটের ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল। আমি সেটা সহ্য করতে পারিনি। তাদের সাথে আমার মারামারি হয়। আত্মরক্ষার জন্য আমি তাদের নেতাকে আঘাত করি। আঘাতটা গুরুতর ছিল। আমার বাবা মা আমাকে বিশ্বাস করেননি। তারা ভেবেছিলেন আমি খারাপ হয়ে গেছি। আমার বাবা এতটাই হতাশ হয়েছিলেন যে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সিজুর কণ্ঠস্বর আবেগে ভারী হয়ে উঠল। তিনি বলেছিলেন, হয় আমি বদলে যাব, নয়তো এই বাড়িতে আমার কোনো জায়গা নেই। তারপর সিজু সব কিছু বলল। কিন্তু তুমি কেন নিজেকে লুকিয়ে রেখেছিলে? তুমি তো চাইলে তোমার বাবার কোম্পানিতে কাজ করতে পারতে। সিজু দীর্ঘশ্বাস ফেলল। আমি চাইনি ঈশিতা। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আমার বাবার পরিচয় নয়, নিজের যোগ্যতায়। আমি চেয়েছিলাম মানুষ আমাকে আমার কাজের জন্য চিনুক, আমার নামের জন্য নয়, আমার বাবার নামের জন্য নয়। তাই আমি নিজের পরিচয় গোপন করে এক সাধারণ জীবন বেছে নিয়েছিলাম। একটা সাধারণ কোম্পানিতে কাজ করতে চেয়েছিলাম, যেখানে কেউ আমাকে চিনবে না। সেখানেই আমি আপনার কোম্পানিতে এসেছিলাম।
ঈশিতার চোখে জল এসে গেল। সে বুঝতে পারছিল সিজুর ভেতরের কষ্টটা। এই ছেলেটা কতটা আত্মসম্মানী, কতটা জেদি। আর কিছুদিন যেতে না যেতেই সেই মিথ্যা অভিযোগে আমাকে আপনিও বের করে দিলেন কোম্পানি থেকে। আপনি কি জানেন, সেটা ছিল রাশেদের কাজ। সে আপনার কোম্পানির সাথে আমাদের ডিলটা হতে দিতে চাইছিল না। সে জানতো আমি আপনার কোম্পানিতে কাজ করছি, তাই সে আমাকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছিল। আর আপনার আইটি হেড, সে ছিল রাশেদেরই লোক, তাকে টাকা দিয়ে কেনা হয়েছিল। সিজুর চোখে ফুটে উঠল পূর্ণ ক্রোধ। আমি সেদিন প্রতিবাদ করিনি, কারণ আমি জানতাম একদিন সত্য বেরিয়ে আসবে। আর আমি চেয়েছিলাম আপনি নিজের চোখে সত্যটা দেখুন। আমি জানতাম আপনি আমাকে বিশ্বাস করতে পারেননি, কিন্তু আমি আপনার উপর রাগ করিনি, কারণ আপনার কাছে প্রমাণ ছিল। ঈশিতার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। তার প্রতিটি ভুলের জন্য সে এখন নিজেকে অপরাধী মনে করছে। আমি কতটা বোকা ছিলাম সিজু, আমি তোমাকে চিনতে পারিনি। তোমার মতো একজন ভালো মানুষকে আমি কত অপমান করেছি। আমি তোমাকে বিশ্বাসঘাতক বলেছিলাম। আমাকে ক্ষমা করে দাও সিজু, আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। ঈশিতার কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। সিজু ঈশিতার হাত দুটো নিজের হাতে তুলে নিল। আপনি আমাকে কষ্ট দেননি সীতা, আপনি আমাকে শিখিয়েছেন, আপনার অহংকার আমাকে শিখিয়েছে ক্ষমতার অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনার অপমান আমাকে আরও শক্তিশালী করেছে, আর আপনার অনুপস্থিতি আমাকে আপনার প্রতি ভালোবাসতে শিখিয়েছে। সিজুর চোখে গভীর আবেগ। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না সীতা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমার ছদ্মবেশের জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য। ঈশিতা সিজুর চোখের দিকে তাকালো। তার চোখে তখন কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, শুধু গভীর ভালোবাসা আর একে অপরের প্রতি বোঝাপড়া। তাদের মধ্যে পুরনো অভিমান দূর হয়ে গেল। তাদের সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে ছিল শুধু সহানুভূতি আর বিশ্বাস। ঈশিতা ফিসফিস করে বলল, আমি তোমাকে বিশ্বাস করি সিজু। আমি জানি তুমি যা করেছো তা তোমার জীবনকে বোঝার জন্য, আর আমি গর্বিত যে তুমি এমন একজন মানুষ। সিজু মৃদু হাসল। তাহলে এখন কি আমরা ডিলটা ফাইনাল করতে পারি ম্যাডাম? তার চোখে কৌতুক। ঈশিতাও হাসল। তার চোখে এখনো জল, কিন্তু মুখে হাসি এনে বলল, অবশ্যই মিস্টার সিজু চৌধুরী, আমাদের কোম্পানি আপনার সাথে কাজ করতে পেরে গর্বিত হবে। তাদের মাঝে এক নতুন বোঝাপড়া তৈরি হলো। তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত সম্পর্ক এক বিন্দুতে এসে মিশে গেল। সিজু তার ল্যাপটপ থেকে কিছু ফাইল বের করলো। তাহলে ম্যাডাম আমাদের ডিলের শর্তগুলো হলো। সিজু পেশাদারি ভঙ্গিতে কথা বলতে শুরু করলো। ঈশিতা মন দিয়ে শুনছিল, কিন্তু তার চোখ বারবার সিজুর দিকে চলে যাচ্ছিল। এই মানুষটা তার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে, তার অহংকার ভেঙে দিয়েছে, তাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে। তারা দুজনে একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিল। তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হয়েছিল, যা যে কোনো বিজনেস ডিলের চেয়েও অনেক বেশি মূল্যবান। ডিলের শর্ত নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হলো। সিজুর প্রস্তাবগুলো এতটাই শক্তিশালী এবং যুক্তিপূর্ণ ছিল যে ঈশিতা কোনো আপত্তি জানাতে পারল না। আমার মনে হয় আমাদের ডিলটা ফাইনাল হয়ে গেছে মিস্টার সিজু চৌধুরী। সিজু হেসে বলল, আমারও তাই মনে হয় ম্যাডাম। এই ডিলটা আমাদের দুজনের জন্য একটা নতুন শুরু। তারা দুজনেই স্বাক্ষর করলো চুক্তিতে। এটা শুধু একটা ব্যবসায়িক চুক্তি ছিল না, এটা ছিল তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। ঈশিতার মনে হলো জীবনের এই পথে সে সিজুকে পাশে পেয়েছে, এটাই তার সবচেয়ে বড় পাওয়া। তাদের পুরনো সব ভুল বোঝাবুঝি, সব অভিমান যেন এই মুহূর্তেই ধুয়ে মুছে গেল। ডিল ফাইনাল হওয়ার পর সিজু এবং ঈশিতার মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ হতে লাগলো। সে ঐতিহাসিক মিটিংয়ের পর তাদের সম্পর্কের গতিপথ যেন অনেকটাই বদলে গেছে। পুরনো অপমান, অহংকারের দেয়াল ভেঙে গেলেও ঈশিতার মনে এখনও এক ধরনের জড়তা কাজ করছিল, কারণ সে এখন জানে সিজুকে এবং তাদের ক্ষমতার পার্থক্য কতটা। একদিন গভীর রাতে ঈশিতা তার অফিসে বসে ফাইল দেখছিল। ঈশিতা কর্পোরেশনকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সে রাত দিন পরিশ্রম করছিল। ফাইলগুলো দেখছিল আর তার কপালে চিন্তার রেখা স্পষ্ট। সিজুর সাথে ডিলের পর তাদের কোম্পানি নতুন করে অক্সিজেন পেলেও এখনও অনেক পথ বাকি। সে খেয়ালই করেনি কখন অফিসের কর্মচারীরা চলে গেছে। হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। সিজু নামটা দেখে ঈশিতার ঠোঁটে এক ফালি হাসি ফুটল। কল রিসিভ করেই ঈশিতা বলল, কি হলো, এত রাতে আমার কথা মনে পড়লো? তার কণ্ঠে এক ধরনের মৃদু বিরক্তি মেশানো কৌতুক। অপর প্রান্ত থেকে সিজুর পরিচিত হাসি শোনা গেল। ম্যাডাম, আপনার মতো সিইওরা এত খাটে নাকি? আমি তো ভেবেছিলাম আপনারা শুধু ফাইল সাইন করেন আর ডিকটেক্ট করেন। আপনার আলো তো এখনও জ্বলছে, তাই ভাবলাম দেশের সেরা সিইওর জন্য কিছু পরামর্শ দেই। ঈশিতা চোখ কপালে তুলে হাসল। তোমার আর কোনো কাজ নেই? সব সময় আমাকে নিয়ে লেকচার দিতে আসো কেন? নিজের কোম্পানি ছেড়ে আমার পেছনে কেন লেগে আছো? আমার কোম্পানি?
সেটা তো আপনার সাথে ডিল ফাইনাল করার পর থেকে আরও দ্রুত গতিতে চলছে ম্যাডাম। এখন আমার হাতে প্রচুর সময়, তাই ভাবলাম আপনার মতো একজন কর্মঠ সিইও এর খেয়াল রাখি। আপনার চেহারা দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে কিছু খাননি, তাই ভাবলাম আপনার জন্য ডিনারের ব্যবস্থা করি। তার কণ্ঠে এক ধরনের যত্ন। ঈশিতার মনটা গলে গেল। আমার জন্য ডিনার? তোমার নিশ্চয় কিছু মতলব আছে। হুম। মতলব কেন থাকবে? আমি তো শুধু একজন ভালো বন্ধু হিসাবে আপনার খেয়াল রাখছি। তাছাড়া আপনার মতো অহংকারী মানুষ যদি রাত জেগে কাজ করে অসুস্থ হয়ে পড়েন, তাহলে আমাদের ডিলটা কে দেখবে? আমার তো লস হয়ে যাবে। সিজু ব্যঙ্গ করে বলল, কিন্তু তার চোখে ছিল এক গভীর উদ্বেগ। ঈশিতা হেসে উঠল। তুমি কোনোদিনও বদলাবে না, তাই না? সব সময় মুখে এত বাজে কথা। আর আমি কি এতটাই অভুক্ত যে তোমার ডিনারের জন্য অপেক্ষা করব? বাজে কথা? এটাই তো আমার স্টাইল। আর এখন আপনি তো বেশ উপভোগ করেন, তাই না? সিজু হাসল। তবে মনে রাখবেন, পেটে টান পড়লে মাথা ঠিক মতো কাজ করে না। আর আপনার মতো একজন সিইও এর মাথা তো সব সময় ফ্রেশ থাকা উচিত, তাই না? ঈশিতা দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার আর বেশি সময় নেই। আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি জানি ম্যাডাম, আমি আপনার অফিসের গেটের সামনেই অপেক্ষা করছি, আপনি নেমে আসুন। ঈশিতা অবাক হয়ে বলল, তুমি আমার অফিসের নিচে? হ্যাঁ ম্যাডাম, আমি তো জানি আপনি নিজের কাজ শেষ না করে বের হবেন না, তাই আমি এসে পড়লাম। সিজুর কণ্ঠস্বরে সেই চেনা আত্মবিশ্বাস। ঈশিতা আর কিছু না বলে ফোন রাখল। তার মুখে এক ঝলক হাসি। এই মানুষটা তাকে এখনও সে আগের মতোই ব্যঙ্গ করে, কিন্তু তার প্রতিটি কথার লুকিয়ে আছে এক গভীর ভালোবাসা আর যত্ন। ঈশিতা নিচে নেমে এলো। সিজু তার কালো লিমোজিন গাড়ির পাশে দাঁড়িয়েছিল। ঈশিতাকে দেখে সিজুর মুখে হাসি ফুটে উঠল। ম্যাডাম, অবশেষে আপনার দয়া হলো। আমি তো ভেবেছিলাম আজ রাতটা এখানেই কাটাবেন। ঈশিতা হেসে সিজুর কাঁধে আলতো করে একটা ধাক্কা দিল। বদমাস, আমার অসুস্থতার চিন্তা হচ্ছে নাকি তোমার? তোমার মুখে শুধু বাজে কথা। আমার কাজ তো শেষ ম্যাডাম, এখন তো আমি শুধু আপনার জন্য অপেক্ষা করছি। আপনি কখন শেষ করবেন, তারপর আমি আপনাকে ড্রপ করে দেব। তাদের মধ্যকার এই হাসি ঠাট্টা যেন এক নতুন ভালোবাসার জন্ম দিচ্ছিল। তাদের পুরনো অপমান আর অহংকার এখন এক রোমান্টিক খুনসুটিতে পরিণত হয়েছে। তারা দুজনেই গাড়িতে উঠল, আর তাদের মধ্যে চলতে থাকলো এই মধুর বাক্য বিনিময়। সিজু ঈশিতাকে নিয়ে শহরের একটা নিরিবিলি সুন্দর রেস্টুরেন্টে ডিনার করতে গেল। সিজু খেয়াল রাখছিল ঈশিতার যেন কোনো অসুবিধা না হয়। এভাবে কেটে গেল কয়েকটা দিন। একদিন ঈশিতা তার কোম্পানির নতুন প্রজেক্টের জন্য কিছু ডকুমেন্ট আনতে গুদামঘরে গিয়েছিল। গুদামঘরটা বেশ অন্ধকারাচ্ছন্ন এবং পুরনো ছিল। সে একটা উঁচু তাক থেকে ফাইল নামাতে যাচ্ছিল, কিন্তু সেটা তার নাগালের বাইরে ছিল। ঈশিতা একটা ছোট স্টুল এনে নিয়ে তার উপর উঠে ফাইল নামানোর চেষ্টা করলো। ঠিক তখনই সিজু সেখানে প্রবেশ করলো। সে ঈশিতার কোম্পানির কিছু ফাইল দেখতে এসেছিল। ঈশিতাকে স্টুলের উপর দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হলো। ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আপনার মতো একজন সিইও এমন ঝুঁকিপূর্ণ কাজ করে? ঈশিতা মাথা তুলে তাকালো। তোমার আর কোনো কাজ নেই? সব সময় আমাকে নিয়ে লেকচার দিতে আসো কেন? আমার ফাইলের দরকার, তাই নিজেই নিচ্ছি। ঠিক তখনই স্টুলটা দুলে উঠল। ঈশিতা ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল। সিজু ক্ষিপ্র হাতে তাকে ধরে ফেলল। ঈশিতার শরীর সিজুর বুকে লেপটে গেল। তাদের চোখাচোখি হলো। মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। গুদামঘরের আবছা আলোয় তাদের চোখ একে অপরের গভীরতা খুঁজে নিল। সিজুর চোখের গভীরতা ঈশিতার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি জাগালো। তাদের মাঝে কোনো কথা নেই, শুধু নীরবতা। সেই নীরবতা যেন তাদের মধ্যকার ভালোবাসার জন্ম দিচ্ছিল। সিজু ধীরে ধীরে ঈশিতাকে সোজা করল। ঈশিতার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। সরি, আমি... ঠিক আছে ম্যাডাম, আমি তো আছি আপনাকে ধরার জন্য। সিজু মৃদু হাসলো। তার চোখে এক ধরনের উষ্ণতা। ঈশিতা দ্রুত ফাইলটা নিয়ে সরে গেল, কিন্তু তার মনে সিজুর স্পর্শের রেশ তখনও লেগেছিল। এই মুহূর্তটা তাদের ভালোবাসার সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করলো। কেটে গেল আরও কিছুদিন। সিজু একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। খবর পেয়ে ঈশিতা চিন্তিত হয়ে তার বাড়িতে ছুটে গেল। সিজুর বিলাসবহুল অ্যাপার্টমেন্টে প্রবেশ করে সে দেখল জ্বরে সিজুর কপাল পুড়ে যাচ্ছে। সিজু, কি হয়েছে তোমার? ঈশিতা চিন্তিত হয়ে সিজুর কপালে হাত রাখল। তোমার তো অনেক জ্বর। সিজু দুর্বলভাবে হাসল। আপনি এসেছেন ম্যাডাম? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে নিয়ে বিরক্ত হয়ে আর কোনোদিনও দেখা করবেন না। বাজে কথা বলবে না, আমি তোমার জন্য চিন্তিত। কি হয়েছে তোমার? ঈশিতা দ্রুত ভিজে কাপড় নিয়ে সিজুর কপালে রাখল। সিজু চোখ বন্ধ করল। আসলে কাজের চাপ আর বৃষ্টির কারণে একটু জ্বর হয়েছে। সারাদিন কাজ আর কাজ, নিজের খেয়াল কে রাখবে? ঈশিতা সারা রাত সিজুর পাশে বসে রইল।
সে নিজের হাতে সিজুকে ওষুধ খাওয়ালো, কপালে জলপট্টি দিল। সকালে সিজুর জ্বর কিছুটা কমলো। সিজু চোখ খুলে দেখল ঈশিতা তার পাশে ঘুমিয়ে পড়েছে। সিজুর চোখে জল এসে গেল। এই অহংকারী সিইও যাকে সে এত অপমান করেছিল, সে কিনা আজ তার জন্য এত কিছু করেছে। সিজু আলতো করে ঈশিতার কপালে হাত রাখলো। ঈশিতা জেগে উঠল। ঈশিতা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এখন কেমন আছো সিজু? অনেক ভালো ম্যাডাম, আপনার যত্নে আমি আবারও নতুন জীবন পেয়েছি। কাজ একটু কম করলে হয় না? ম্যাডাম, আপনার তুলনায় আমার কাজ তো কিছুই না। আপনি পুরো রাত জেগেও কাজ করেন কখনো কখনো। আমারটা ছাড়ো, তুমি আর এরকম করবে না। সব সময় তো আমি থাকবো না যত্ন নেওয়ার জন্য, পরে যদি কিছু হয়ে যায়। কেন, খুব চিন্তা হয় বুঝি আমাকে নিয়ে? ঈশিতা চুপ করে গেল। সে নিজেও জানে না কেন এই কথা বলল, বুঝতে পারছেন এখন কি জবাব দেবে। যাই হোক, ওরকম আর করবে না, না হলে আবার অসুস্থ হয়ে পড়বে। আবার অসুস্থ হলে আপনি তো আছেনই আমার যত্ন নেওয়ার। আমি তো সবসময় থাকবো না তোমার পাশে। তাহলে থেকে যান না সারা জীবনের জন্য। ঈশিতার মুখ বন্ধ হয়ে গেল। কিছুটা লজ্জাও পাচ্ছে। সিজু মৃদু হাসল। তার চোখে ছিল এক গভীর ভালোবাসা। এই ঘটনাগুলো তাদের সম্পর্ককে আরও মজবুত করলো। তাদের মধ্যকার দূরত্ব কমতে লাগলো এবং তারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়ে উঠল। এক সপ্তাহ পর একদিন সন্ধ্যায় সিজু ঈশিতাকে একটা ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেল। রেস্টুরেন্টটা শহরের এক উঁচু বিল্ডিংয়ের রুফটপে অবস্থিত। চারদিকে মোমবাতির আলোয় ঝলমল করছে। দূরে দেখা যাচ্ছে শহরের ঝলমলে নিয়ন আলো। ঈশিতা মুগ্ধ হয়ে বলল, সিজু, এটা খুব সুন্দর। আমার এই ধরনের শান্ত পরিবেশ খুব ভালো লাগে। সিজু ঈশিতার দিকে তাকালো। আপনি এর থেকেও সুন্দর ম্যাডাম, তাই এই সুন্দর পরিবেশে আপনাকে নিয়ে এসেছি। আমি জানি আপনার এই মুহূর্তে শুধু কাজের চিন্তায় সময় কাটছে, তাই এই নিরিবিলি পরিবেশে আপনার মনটাকে একটু ফ্রেশ করতে চাইলাম। ঈশিতা হেসে উঠল। তোমার মুখে প্রশংসা ভালো লাগে না সিজু? কেন ম্যাডাম, আমি তো শুধু সত্যি কথা বলছি। আপনার মতো অহংকারী মানুষকে সামলানো খুব কঠিন, কিন্তু আপনার মনটা তো খুব সুন্দর। সিজু তার সে পরিচিত ফোকলা দাঁতের হাসি হাসল। ঈশিতা মৃদু হেসে সিজুকে হালকা ধাক্কা দিল। বদমাইশ, সবসময় আমাকে অপমান করবে। তারা রাতের খাবার খেলো। কথার ফাঁকে সিজু ঈশিতাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ম্যাডাম। ঈশিতা সিজুর কথা শেষ করতে না দিয়ে রাগী কণ্ঠে বলল, আই, তুমি এই ম্যাডাম আর আপনিটা বন্ধ করবে, নাকি আমি এখান থেকে চলে যাব? আর ভালো লাগছে না আমার এই দুইটাই শব্দ। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ও সরি। ঈশিতা, রাগ করবেন না। আরে দূর, রাগ করো না। দেখো, আমি কিন্তু ভালো করেই বুঝতে পারছি তুমি জেনে শুনে আবার এরকম করছো। আর একবার এরকম করলে এসআরএস কর্পোরেশনের সিওকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? তুমি কোথায় দেখতে চাও নিজেকে 10 বছর পর? তোমার কোম্পানিকে কোথায় দেখতে চাও? ঈশিতা কিছুক্ষণ ভাবল। আমি চাই আমার কোম্পানিকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে, এমনকি আরও বড় করে তুলতে। আর ব্যক্তিগত জীবনে আমি জানি না, আমি আগে এত কিছু ভাবিনি, কিন্তু এখন মনে হয় আমার পাশে এমন একজন মানুষ থাকুক যে আমাকে বুঝবে, আমাকে সমর্থন করবে, আর আমার পাশে থাকবে সব খারাপের সময়ও। একজন জীবনসঙ্গী। সিজু ঈশিতার দিকে তাকালো। আর আমার স্বপ্ন, আমি চাই আমার মায়ের হাসি দেখতে, আর এমন একজন মানুষ যে আমার সব পাগলামো সহ্য করবে আর আমাকে ভালোবাসবে ঠিক তোমার মতো করে, যে আমার জীবনের সঙ্গী হবে। সিজুর চোখে ছিল এক গভীর আবেগ। তাদের কথোপকথন চলতে লাগলো। তারা একে অপরের স্বপ্ন, ভয় এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলল। এই ডিনারে তাদের সম্পর্ক আরও গভীর হলো। আরেকদিন সিজু ঈশিতাকে একটা লং ড্রাইভে নিয়ে গেল। তারা শহরের কোলাহল ছেড়ে চলে গেল একটা নিরিবিলি সমুদ্র সৈকতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ছিল। তারা পাশাপাশি একটা পুরনো বেঞ্চে বসে সূর্যাস্ত দেখল। বালুর উপর দিয়ে হেঁটে গেল। ঈশিতার কাঁধে মাথা রেখে সিজু বলল, দেখো ঈশিতা, সূর্যাস্তটা কত সুন্দর। তোমার সাথে থাকাটা আরো সুন্দর। সিজু মৃদু হাসল। অহংকারী মানুষের মনও যে এত সুন্দর হয় জানা ছিল না ঈশিতা। তার চোখে এক ধরনের মুগ্ধতা। ঈশিতা হেসে সিজুকে হালকা ধাক্কা দিল। বদমাস, আবার সবসময় আমাকে অহংকারী বলবে? সিজু ঈশিতার হাত ধরল। আমি তো শুধু মজা করি ঈশিতা, আসলে তোমার এই অহংকারটা আমার ভালো লাগে। এটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আচ্ছা, তাই নাকি? হুম। তার মানে তুমি চাইছো আমি আবার আগের মতো হয়ে যাই? আগের মতো এতটাও না, একটু একটু চাই, কারণ এরকম শান্তশিষ্ট থাকলে বোরিং লাগে। সম্পর্কের মধ্যে একটু রাগ, একটু অভিমান থাকা দরকার।
তারা অনেকক্ষণ ধরে সেখানে বসে রইল। সমুদ্রের বাতাস তাদের মনকে শান্ত করে দিচ্ছিল। এই মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলছিল। এভাবেই চলতে অনেক দিন চলল। একদিন ঈশিতা সিজুর অ্যাপার্টমেন্টে এসেছিল। সিজু সেদিন খুব খুশি ছিল। সে তার হাতে থাকা গিটারটা নিল। সিজু জিজ্ঞেস করলো, আচ্ছা ঈশিতা, তোমার প্রিয় গান কি? ঈশিতা অবাক হলো। তুমি গান গাও? আমার মতো একজন বিজনেসম্যান গান গাইতে পারে না নাকি? আমি তো সবই পারি, বলো কোন গান? ঈশিতা একটা পুরনো বাংলা গানের নাম বলল। সিজু চোখ বন্ধ করে গিটারের তারে সুর তুলল। তার কণ্ঠস্বর ছিল নরম গভীর। সে গান গাইতে শুরু করলো। ঈশিতা মুগ্ধ হয়ে শুনছিল। সিজুর কণ্ঠে এমন জাদু ছিল যা ঈশিতা আগে কখনো শুনেনি। গানের প্রতিটি শব্দে যেন তাদের দুজনের গল্প ফুটে উঠছিল। ঈশিতার চোখ ভিজে উঠল। গান শেষ হলে সিজু গিটারটা রেখে ঈশিতার দিকে তাকালো। সিজু জিজ্ঞেস করলো, কেমন লাগলো ম্যাডাম? ওহ সরি ঈশিতা। ঈশিতা উঠে এসে সিজুকে জড়িয়ে ধরল। সিজু, তুমি সত্যি অসাধারণ। আমি তোমাকে কতটা মিস করেছি তুমি জানো না। সিজু ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের মাঝে আর কোনো দূরত্ব নেই। এই সব কিছুর মাধ্যমে সিজু এবং ঈশিতার মধ্যে ভালোবাসার সম্পর্ক আরও গভীর হলো। তারা একে অপরের অতীতকে গ্রহণ করতে শুরু করলো। ঈশিতা বুঝতে পারল সিজুর সেই ছদ্মবেশের পেছনের কারণটা। সে সিজুর সততা, তার আত্মসম্মান আর তার ভেতরের ভালো মানুষটাকে দেখতে পেল। সিজু ঈশিতার অহংকারের আড়ালে থাকা সংবেদনশীল মনটাকে আবিষ্কার করলো। একদিন রাতে তারা ডিনারের পর ঈশিতার অ্যাপার্টমেন্টে বসেছিল। ঈশিতা বলল, সিজু, আমি এখন আর তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করব না। আমি জানি তুমি যা করেছো তার পিছনে তোমার নিজস্ব কারণ ছিল, আর আমি তোমাকে বিশ্বাস করি। সিজু ঈশিতার হাত ধরল। আর আমি তোমার অহংকার নিয়ে কোনোদিনও আর কোনো কথা বলবো না ঈশিতা, কারণ আমি জানি তোমার অহংকারের আড়ালে একটা নরম মন আছে, আর সে মনটা শুধু আমাকে ভালোবাসে। ঈশিতা হেসে সিজুর কাঁধে মাথা রাখল। আর তোমার মতো বদমাইশকে আমারই শুধু সহ্য করতে হয়? তাহলে আমরা কি আমাদের ভবিষ্যৎ একসাথে কাটানোর সিদ্ধান্ত নিতে পারি ম্যাডাম? সিজু তার চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো। তার কণ্ঠে এক গভীর আবেগ। ঈশিতার চোখে আনন্দের ঝলক। আমি আর কি চাইবো সিজু? তুমি আমার জীবনে ফিরে এসেছো, এটি আমার কাছে সব। আমি তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। তারা একে অপরকে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসা আর কোনো লুকানো জিনিস নয়, তা এখন প্রকাশ্য। তাদের মধ্যকার প্রতিটি খুনসুটি, প্রতিটি হাসি, প্রতিটি চোখের চাহনি সবকিছুই যেন তাদের গভীর ভালোবাসার প্রমাণ দিচ্ছিল। তাদের সম্পর্ক এখন এক নতুন পথে, যেখানে আছে শুধু বিশ্বাস, বোঝাপড়া এবং অদম্য ভালোবাসা। তাদের সম্পর্ক এখন শুধু খুনসুটি বা বোঝাপড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এক অটুট বন্ধনে পরিণত হয়েছে। তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। পুরনো সব অভিমান আর ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। একদিন সন্ধ্যায় সিজু ঈশিতাকে নিয়ে গিয়েছিল শহরের বাইরে, একটা নির্জন পাহাড়ি উপত্যকায়। চাঁদনি রাতে চারদিকে ছড়িয়ে আছে মায়াবী আলো। তারা একটা উঁচু স্থানে দাঁড়িয়েছিল, যেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। তারাদের মেলা বসেছে আকাশে। ঠান্ডা বাতাস তাদের দুজনকে ছুঁয়ে যাচ্ছে। সিজু ঈশিতার হাত ধরে আছে। ঈশিতা, এই রাতটা কত সুন্দর তাই না? যেন আমাদের জন্যই সেজেছে। ঈশিতা সিজুর কাঁধে মাথা রাখল। হ্যাঁ সিজু, তোমার সাথে থাকলে সব কিছু সুন্দর মনে হয়। সিজু ধীরে ধীরে ঈশিতার দিকে ঘুরল। তার চোখে এক গভীর আবেগ। সে তার পকেট থেকে একটা ছোট মখমলের বাক্স বের করলো। বাক্সটা খুলতেই তার ভেতর থেকে একটা উজ্জ্বল হীরের আংটি ঝলমল করে উঠল। সিজু বলল, ঈশিতা, আমার জীবনের প্রতিটি ধূলিকণা তোমার জন্য উৎসর্গীকৃত। তুমি আমার স্বপ্ন, আমার প্রেরণা। তুমি কি আমার সাথে তোমার বাকি জীবনটা কাটাতে রাজি আছো? তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? সে একটু হাঁটু মুড়ে বসল। তার চোখ ঈশিতার দিকে নিবদ্ধ। ঈশিতার চোখে জল এসে গেল। সে বিশ্বাস করতে পারছিল না এই মুহূর্তটার জন্যই সে কতদিন অপেক্ষা করেছে। তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসার মানুষটি আজ তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ঈশিতার গলা বুঝে এলো। সিজু, আমি আমি হ্যাঁ। সে সিজুর হাত ধরে তাকে টেনে তুলল। আমি সে আনন্দে রাজি সিজু। আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই। সিজু হাসল। তার মুখে সেই চেনা ফোকলা দাঁতের হাসিটা আজ যেন আরও উজ্জ্বল। সে ঈশিতার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। আংটিটা ঈশিতার হাতে ঝলমল করে উঠল। সিজু ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারা দুজনেই রাতের আকাশের নিচে দাঁড়িয়ে আছে। তাদের ভালোবাসা যেন তারাদের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। সিজু এবং ঈশিতার বিয়ের খবর মিডিয়াতে বেশ আলোচিত হলো। এসআরএস কর্পোরেশনের সিইও সিজু চৌধুরী এবং ঈশিতা কর্পোরেশনের সিইও ঈশিতা চৌধুরীর মিলন ছিল বছরের সবচেয়ে বড় খবর। দেশের সেরা ব্যবসায়ীরা, মিডিয়া ব্যক্তিত্বরা, সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা তাদের বিয়েতে উপস্থিত ছিল।
বিশাল এক প্রাসাদের মতন কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। পুরো স্থানটা ফুলের সাজে আলোর রোশনাইতে ঝলমল করছে। ঈশিতা লাল টুকটুকে বেনারসি শাড়িতে সেজেছে, তার মুখে এক ধরনের স্বর্গীয় হাসি। সিজুর পরনে ছিল সুসজ্জিত শেরওয়ানি। বিয়ের প্রতিটি মুহূর্ত ছিল ক্যামেরাবন্দি, আর মানুষের মুখে ছিল শুধু তাদের দুজনের প্রশংসা। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সিজু এবং ঈশিতা তাদের নতুন জীবন শুরু করলো। সব পেরিয়ে বাসর ঘরে তারা দুজনেই প্রবেশ করলো। ঘরটা ফুলের মোমবাতির আলোয় সেজে আছে, এক মিষ্টি সুবাসে ঘর ভরে আছে। ঈশিতা ধীরে ধীরে পালঙ্কের দিকে এগিয়ে এলো। সিজু দরজা বন্ধ করে ঈশিতার দিকে তাকালো। সিজু হাসলো। অবশেষে তুমি আমার হলে। ভাবতে পারেনি এক অহংকারী সিইও আমার মধ্যে একজন পাগলের জীবনসঙ্গিনী হবে। ঈশিতা মৃদু হেসে সিজুর দিকে এগিয়ে এলো। আর আমি তো ভাবিনি এক বদমাইশ ছদ্মবেশী মানুষ আমার জীবনে এত গভীর প্রভাব ফেলবে। তোমার মতো একজন মানুষকে ভালোবাসতে পারাটা আমার জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি। সিজু ঈশিতার হাত ধরল। তোমার হাতের এই স্পর্শটা যেন সব ক্লান্তি দূর করে দেয়। তোমার চোখ দুটি আজ যে গভীর ভালোবাসা দেখেছি, তাতে আমার পুরো পৃথিবী সম্পূর্ণ। আমার সমস্ত স্বপ্ন আজ পূরণ হয়েছে। ঈশিতা তার মাথায় সিজুর কাঁধে রাখল। তোমার নিঃশ্বাস আমার কানে এক নতুন সুর বাজায়। তোমার এই উষ্ণ স্পর্শ আমাকে অনুভব করায় আমি কতটা নিরাপদ। মনে হয় জন্ম জন্মান্তর ধরে আমি শুধু তোমার অপেক্ষাতেই ছিলাম সিজু। সিজু ঈশিতার চুল ছুঁয়ে দিল। তোমার এই কোমল হাতের প্রতিটি রেখা আমার ভাগ্য রেখা যেন বলে। তোমার উপস্থিতি আমার চারপাশের সব কিছু যেন নতুন করে প্রাণ দেয়। তোমার হাসিটা যেন আমার সকালে সূর্যের মতো, আর তোমার প্রতিটা কথা আমার হৃদয়ের গভীরে ছাপ ফেলে যায়। আজ থেকে আমাদের জীবনটা এক নতুন পথে চলবে, যেখানে থাকবো শুধু আমরা দুজন, আমাদের ভালোবাসা আর আমাদের বিশ্বাস। সিজু ঈশিতার মুখটা আলতো করে নিজের দিকে ঘুরিয়ে নিল। তোমার দিকে তাকিয়ে থাকলে মনে হয় আমি যেন পৃথিবীর সব সৌন্দর্য একসাথে দেখতে পাচ্ছি। তোমার এই উজ্জ্বল চোখ, তোমার এই নরম হাসি, সব কিছুতেই আমার জগৎ। ঈশিতা ফিসফিস করে বলল, আর আমার কাছে তুমি আমার জগৎ সিজু। তোমার এই ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তারা একে অপরের বাহুডোরে আবদ্ধ হলো আর হারিয়ে গেল কল্পনার বাইরের জগতে। তাদের বাসর ঘরের প্রতিটি মুহূর্ত ভালোবাসার নতুন নতুন শব্দে ভরে উঠল, যেখানে পুরনো কোনো গ্লানি নেই, শুধু নতুন করে শুরু করার অদম্য ইচ্ছে আর ভালোবাসা।